নমস্কার। রেডিও ম্যানিয়ার আরেকটি লাইভ, এটা দ্বাদশতম লাইভ। আপনাদের কাছে আবার আমি সৌমেন, আপনাদের পুরনো বন্ধু। আর আজ আমাদের সঙ্গে, আমাদের মাঝখানে মধ্যমণি করে পেয়েছি আমার ডান দিকের পর্দার যে মানুষটি। নতুন করে তার পরিচয় দেওয়ার মতো স্পর্ধা আমার নেই, এটুকু বললেই ভালো। তিনি আমাদের শ্রদ্ধার তো বটেই, সম্মানের, ভালোবাসার, অন্তরঙ্গতার একটা অন্যতম সেরা অধ্যায়ের মানুষ, আমাদের অত্যন্ত কাছের সৌমিত্র বসু। আকাশবাণীতেও যেমন তাকে আমরা পেয়েছি অন্যান্য অনেক জায়গায়। আজকের দিনটা সৌমিত্রদাকে পাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে সৌমিত্রদাকে আমরা চিনি, তিনি যেমন আমাদের একদিকে রয়েছেন, আরেকটা যে সৌমিত্রদাকে আমরা চিনি না, এই দুই সৌমিত্রদাকে মেলানোর দায়িত্ব সৌমিত্র বসুর। মানুষ সৌমিত্র বসু এবং ব্যক্তিত্ব সৌমিত্র বসু, এই দুই সৌমিত্রদার কাছ থেকেই একক সৌমিত্রকে আমরা আদায় করে নেব, একক সৌমিত্র বসুকে আমরা আদায় করে নেব আজকের এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে। কতটুকু পারবো জানি না, কারণ ইচ্ছে তো করে অনুষ্ঠানটা চলতেই থাকুক, সবকিছুতে তো বিরতিও হয়, তবু তার মধ্যে যতটুকু পাওয়া যায়, যেটুকু পাওয়া যাবে সেটুকুই আশীর্বাদের মতো আজকের অনুষ্ঠানের জন্য। সৌমিত্রদাকে আমার একটা কথা বলবার আছে, সেটা হচ্ছে এক নম্বর হলো যে এই যে গোড়ায় একটা প্রশংসা করা হয় না, যেগুলো তুই করছিলি, সেগুলো আমার কাছে প্রায় বেঁধে মারার মতন মনে হয় আর কি। তোমার লেখাতেই পেয়েছি, আপনারা লেখাও লক্ষ্য করেছেন বোধহয়। সৌমিত্রদা একটা কমেন্ট করেছিল আমার ওই টাইমলাইনের জায়গাটাতে, বয়সকালে তো সব শুনতে পেলাম না। সত্যি তাই, ওটা এফএম এর বান্ধবীদের বলা আর কি। আর দু নম্বর কথা সেটা হচ্ছে, আমি কি নিজেই নিজেকে চিনি, তার ফলে আমি কে সেটা বলা খুব শক্ত। যাই হোক, সে অনুষ্ঠানে ওই রকম করে একটা ভাবা হচ্ছে, দেখা যাক কদ্দূর কি বেরোয়। একজন মানুষের সম্পর্কে জানবার ক্ষেত্রে 1 ঘন্টা সময়টা কিচ্ছু না। এবং বিশেষ করে সেই মানুষটি, যে মানুষটির মানে আমি 5 ভাগে অভিনয়টাকে ভাগ করেছি। হ্যাঁ, 5 ভাগে। কিরম ভাগে না, মঞ্চ, রেডিও অর্থাৎ আকাশবাণী, দূরদর্শন, চলচ্চিত্র, সামান্য হলেও যেটুকু পেয়েছি তাতেই যথেষ্ট। আরো পেতে ইচ্ছে করে, যেটা তো ভবিষ্যৎ বলবে কি হবে না হবে, এবং সৌমিত্র বসু স্বয়ং বলবেন কি হবে না হবে। এবং শেষকালে হচ্ছে শ্রুতি নাটক বা শ্রাব্য নাটক। এই যে 5 মাধ্যমে একটা মানুষকে পাওয়া খুব সোজা কথা নয়। এটা তো একটা দিক বললাম, একদম জাস্ট অভিনয়ের জায়গাটুকু। যাত্রা করা হয়নি। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের যাত্রা শুরু হোক কোনটা দিয়ে? একটা স্মৃতি আমি টাইমলাইনে শেয়ারও করেছিলাম, যে সৌমিত্র বসুর নামটা যখন প্রথম আমার কানে এলো, যে কিভাবে কানে এলো, একটা হয় না শ্লাঘা অনুভব করা, কখনো কখনো মনে হয় তার সম্মানের জায়গা। তিনি হঠাৎ করে ওই 82-83 কাছাকাছি হবে, তিনি যোগ দিলেন আমাদের হাওড়া কদমতলা নরসিংহ দত্ত কলেজে। শুনলাম, হয় না একটা কি মানে একটা হঠাৎ করে মনটা ভেঙে যায়, এই রে আমরা বোধহয় একটু লুজার হয়ে গেলাম, নরসিংহ দত্ত গেনার হয়ে গেল। কারণ এমন একজন মানুষের কথা খালি শুনেই ছিলাম। তো সেই সময় সৌমিত্রদাকে একরকম পাওয়া, একদম পুরোপুরি কাট করে জুম টু আকাশবাণী, সেখানে সৌমিত্রদাকে আরেক রকম করে পাওয়া। তো প্রথম সৌমিত্রদাকে আবিষ্কার করা সেখান থেকেই আজকে আলোচনাটা শুরু হোক, যে সৌমিত্রদা কিভাবে জীবন তোমার শুরু হয়েছিল, বা ওই অধ্যাপনার জীবনটাই কি শুরু, নাকি তারও আগে কোনো শুরুর ব্যাপার ছিল? না, তার আগে শুরু মানে তো জীবন একটা জন্মের দিক থেকে যেরকম শুরু সে আর শুনে কি হবে। অধ্যাপনার জীবনটা নিয়েই যখন বলা হলো, ওইটা আমার প্রথম চাকরি। আমি কলেজ সার্ভিস কমিশনে দিয়ে মানে বেশ কিছুদিন পরে আমি চাকরিটা পাই। ওটা একটা FIP ভ্যাকেন্সি ছিল, অর্থাৎ অধ্যাপক, খুব বিখ্যাত অধ্যাপক
বিশ্বনাথ রায়, তিনি তখন শান্তিনিকেতনে গবেষণার কাজ করতে গিয়েছিলেন। সেই সময় আমাকে 3 বছরের জন্য ওই চাকরিটা দেওয়া হলো। তারপরে ওটা খানিকটা আমাকে ওদের পছন্দ হয়ে গেল, আরো 6 মাস বাড়ানো গেল, তারপর আমার চাকরি চলে গিয়েছিল। আমার এই 3.5 বছরের চাকরি আর কি ওখানে। তো এই নরসিংহ দত্ত কলেজে তোমার শুনতে কিরকম লাগবে আমি জানি না, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি প্রথম দিন গেছি, তার আগে আমাকে প্রচুর পরিমাণে শেখানো হয়েছে যে তুই যেরকম হ্যাঁ হ্যাঁ করিস সবসময় ওখানে করবি না, ওখানে খুব গম্ভীর থাকবে, এই সমস্ত না রকম বলেছে প্রথম চাকরি। আচ্ছা, এক সেকেন্ড থামাই তোমাকে। এই যে হ্যাঁ হ্যাঁ শব্দটা বললো সৌমিত্রদা হ্যাঁ হ্যাঁ শব্দটা বললো, তো সৌমিত্রদাকে দেখে কিন্তু দূর থেকে কখনো মনে হতো না যে সৌমিত্রদা হ্যাঁ হ্যাঁ মানুষ, একটা গাম্ভীর্য সবসময় থাকতো দূর থেকে। হ্যাঁ, সামনে গেলে দেওয়ালটা ভাঙতো। অধ্যাপক হয়ে যখন গেছি তখন তো গম্ভীর থাকতে হবে, অবশ্যই। এইবারে আমি বসে আছি, একজন মাস্টার মশাই, তার নাম বিভূতি বাবু, ইংরেজি পড়াতেন। তো তিনি এসে টেবিলের ওপর ওই অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা ধাম করে ফেলে বললেন প্রথম ক্লাসে যাবো আর কি, তার আগে নরক 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 নরকের অন্য নাম কমার্সের ক্লাস, এরকম বলল। আর আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল, কারণ তারপরেই আমার ক্লাস হচ্ছে কমার্সে। এইটা হচ্ছে আমার প্রথম দিনের অভিজ্ঞতা। তারপর অজস্র অভিজ্ঞতা আছে। একটা ব্যাপার যেটা হয়েছিল সেটা খুব বিপদ হয়েছিল আর কি। সেটা হচ্ছে তখন আমি রেডিওতে বিবিধ ভারতীতে নাটক করি, তো আর তখন তো টেলিভিশন ছিল না, সিনেমা বাড়িতে ঢুকে পড়েছিল না, সিনেমা দেখতে গেলে হলে যেতে হতো। ফলে আমি তখন অমিতাভ বচ্চনের নতুন, মানে তখন লোকে মিডিয়ার লোক হিসেবে আমাকে চেনে। ফলে তুমি এটা আন্দাজ করতে পারবে, ধরা যাক ক্লাসে 375 জন ছাত্রছাত্রী, 12 আর্টস বা 11 আর্টস, গ্যালারি করে দেওয়া আছে, তাদের মধ্যে অন্তত 350 উপস্থিত। চিৎকার করে গলা টলা চিরে গেল। একজন অধ্যাপক, আমার এখনো মনে আছে, তার নাম সঞ্জীব দা, ফিলোসফির। তাকে বললাম, সঞ্জীব দা, এই তো পারছি না, দম চলে যাচ্ছে। আর তুমি জানো যে যেখানে কলেজটা ছিল বেলিলিয়াস রোড, সেখানে অনবরত লেড মেশিনের কারখানা চলছে, ধোঁয়া ধুলো, মানে খুব নোংরা ছিল। এখন অনেক পরিষ্কার হয়ে গেছে। তোমার এই পর্বটা শেষ হয়ে গেলে আমি বলবো এই ব্যাপারটা নিয়ে, তোমার এই পর্বটা জাস্ট হলে বলবো যে বেলিলিয়াস লেন বা কদমতলা সম্পর্কে কি বলা হয়। হ্যাঁ, কি একটা বলা ভুলে গেছি। তাহলে বলে নি, তাহলে সুবিধা হবে, তবে তোমার সুবিধা হবে। আমরা বলতাম কি, হাওড়ার মানুষেরা, আমিও হাওড়ার মানুষ, এখন উত্তর হাওড়ায় চলে এসেছি, তো বলা হতো যে কদমতলায় লেদের সঙ্গে লেদের বিয়ে হয়, শিবপুরে হয় হৃদয়ের সঙ্গে হৃদয়ের বিয়ে। মানে বাবার লেদ আছে, শ্বশুর মশাইয়েরও লেদ, মানে লেদ টু লেদ প্রেম ট্রান্সফার হয়, আর শিবপুরে সেটাই হয় হৃদয় দিয়ে। ওখানে এইভাবেই কাজ হয়। না, সঞ্জীব দা আমাকে বললেন যে পড়া ধরো। পরের দিন থেকে পড়া ধরতে আরম্ভ করলাম। তারপরের দিনে ওই সংখ্যাটা মোটামুটি 30-30-এ নেমে গেল, 250 থেকে 30 হয়ে গেল। এইটা খুব বড় একটা শিক্ষা হয়েছিল আমার অধ্যাপনা করতে গিয়ে, যে পড়াটা ধরতে হবে, তাহলেই বাজে আবর্জনাগুলো বেরিয়ে যাবে। হ্যাঁ, এইটা না, ওই জায়গাটাও আসলে খুব গন্ডগোলের জায়গা ছিল, ওটা তুমি জানো যে স্টেশন, সেখান থেকে ইত্যাদি ইত্যাদি। শিবপুরের একটা ছেলেকে টেনে ছেলেপুলেরা মারছে, এসব আমি দেখেছি। যাই হোক, এবং যে সময়টা ছিল, সে সময়টা অস্থির সময়ের একটা জায়গা ছিল, তার কিছুটা পার্ট করেছিল। হ্যাঁ, তার একটা ইয়ে ছিল, তো সেই সময় তার একটা প্রভাব ছিল। এবং এলাকায় যেটা সবথেকে, কলেজের বাড়িটা খুব সুন্দর ছিল, প্রচুর বাগান ছিল। অমলদা বলে এক ভদ্রলোক ছিলেন, মাস্টার মশাই, তিনি ওই সেখানে যান, সেখান থেকে একটা গাছের বীজ তুলে নিয়ে এসে ওখানে পুঁতে দেন, এরকম একটা। আমরা ওকে সেঞ্চুরি বুড়ো বলতাম, তখন সাজানো বাগান হয়েছে, সেঞ্চুরি বুড়ো বলতাম। আমি পরে শুনেছি, সত্যি মিথ্যে জানি না, অমলদাকে তার বোধহয় ভাইপো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। অমলদা অলমোস্ট রাস্তায় রাস্তায় ঘুরে শেষ পর্যন্ত মারা যান। এইগুলো কষ্টের, বেদনাদায়ক আর কি, বেদনাদায়ক, সত্যি তাই। আচ্ছা দাঁড়াও, আমাদের সঙ্গে যারা যোগ দিয়েছে একটু নামগুলো বলে দিই। আকাশবাণীর মতো কাজগুলো এখানেও করতে হয়, কারণ এরা না থাকলে আমাদের কাজটা তো হয়েও না। আচ্ছা, বলে দিই একটু: সমরেশ দা,
সমরেশ চক্রবর্তী, এসছেন নাকি? আচ্ছা, হ্যাঁ সমরেশ দা আছেন, শামসির মল্লিক এসছে। সমরেশ দা জানিয়েছেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা আপনাকেও, প্রণাম নেবেন সমরেশ দা। শামসির মল্লিক অনবদ্য সুন্দর উপস্থাপন, শ্রদ্ধা শুভেচ্ছা ও স্নেহময় শুভকামনা রইল। পিন্টু দা, পিন্টু গুছাইত মাজু মারঘোড়ালি থেকে শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা আপনাকেও। এবং সুদীপ ভট্টাচার্য, আমাদের সুদীপ, শুনছি, হ্যাঁ শোন, আমাদের সঙ্গে থাকার হলে থাক, সারা অনুষ্ঠানটা জুড়ে থাক সবাই মিলে। সুপ্রিয় রায় আছি, কিন্তু আজ কোনো মিস নেই, না একদম না, বাবা, মিস করব না, কারণ গল্পের খনির কাছে আজকে পৌঁছেছি। তোরা নিজেরাও জানিস যে সৌমিত্রদা মাঝখানে বসলে যে কি গল্প হতো, তো সেই গল্পের একটু একটু রেস্ট যদি পাওয়া যায় সেটাই আমাদের দারুণ লাভ। তো একটা গল্প থেকে আরেকটা জায়গায় যায়, সেটা হচ্ছে যে কথা প্রসঙ্গে তুমি তো এমনি একদম মাপ মাপ, টেলিফোনে সবাই জানে, কিন্তু যখন অন্তরঙ্গ হও তখন সেই মাপের কোনো জায়গা থাকে না, ব্যাপ্তি কোথায় গিয়ে ছোঁয় তার কোনো ঠিক নেই। তো একদম 9 বছর বয়সে তোমার এই নাটক ভালো লাগার যে জায়গাটা, এটা কি 9 বছর বয়সে অমলের ডাকঘর দিয়ে শুরু হয়েছিল, না তার অনেকটা পরে? না, 9 বছর বয়সে অমল যখন করেছি পাড়ায় 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 মাচা হুম হুম বেঁধে নাটক হচ্ছে, হুম 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 তখন যে থিয়েটার সম্পর্কে আলাদা করে খুব গভীর দুর্বলতা ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছে এমনটা নয়। এটা তৈরি করবার পেছনে দায় দুজনের। একজন, আচ্ছা। দুজনে আমার মাস্টার মশাই স্কুলের। একজন তুষার দে, তিনি হুম হুম তার ছেলে খুব নামকরা গায়ক, আমার নামটা এক্ষুনি মনে পড়ছে না। তুষার দে বারাসাতে থাকতেন এবং আহ, যূথভাস বলেই একটা দল ছিল ওদের। হুম তুষারবাবু হুম হুম নাটক হুম করতেন এবং সেই সূত্রে আমাদের হিরো, খুব ভালো পড়াতেন। হুম আর হুম একজন হচ্ছেন জ্যোতিপ্রকাশ দত্ত, তিনি অর্থনীতি পড়াতেন। তিনি খুব যাকে বলে অভিজাত ধরনের একজন মানুষ। তার ছেলে দত্তাত্রেয় দত্ত রবীন্দ্র ভারতীর অধ্যাপক ছিলেন। এখন আচ্ছা তো আচ্ছা। তিনিও রিটায়ার করে গেছেন, কিন্তু যাই হোক কাজকর্মের মধ্যে আছেন। অসম্ভব পণ্ডিত মানুষ, অসম্ভব গুণী মানুষ। তো এরা খানিকটা আমার ভেতরে থিয়েটার সম্পর্কে আগ্রহটা তৈরি করে দিয়েছে। আর হুম একটা ব্যাপার আগ্রহ তৈরি করেছে, সেটা হচ্ছে যে রেডিওতে আমি খুব নাটক শুনতাম, হুম হুম সৌম্যমিত্র, প্রত্যমিত্র। হুম হুম। হুম হুম আর আমার পাড়াতে তো এক দাদা, সে সিনেমা দেখতো। আমাদের বাড়িতে খুব সিনেমা দেখা চল ছিল না, আর আমি তার তুলনায় একটু ছোট বলে একা একা সিনেমা হুম দেখার ব্যাপারটা আমার ঠিক ছিল না। ফলে হুম হুম। শম্ভুমিত্র বড় না উৎপল দত্ত বড়, এইটা নিয়ে একটা তুমুল ঝগড়ার জায়গা হতো। মানে এমন ওই হয়েছে মোহনবাগান ইস্ট পাড়ায় বেঙ্গলের মতো রোয়াকে, ব্যাপার আর কি। হ্যাঁ, মোহনবাগান ইস্ট মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো। বেঙ্গলের মতো। মানে পাড়ায় রোয়াকে দাঁড়িয়ে দুজনে প্রচন্ড ঝগড়া করছি, হঠাৎ একটা পুলিশের গাড়ি এসে থেমে গেল। সেখান হুম থেকে ভেতর থেকে মুখ বাড়িয়ে একজন পুলিশ বললো, আই চপ, বলে চলে গেল আর কি। হ্যাঁ, আমরা নিভে গেলাম পুরো। এরকমও হয়েছে, প্রচন্ড ঝগড়া। তো সেই রকম একটা জায়গা থেকে ও সিনেমায় উৎপল দত্তকে দেখে, আমি তাহলে থিয়েটারে দেখি বলে আমার থিয়েটার দেখা শুরু। মানে তখন ক্লাস 8-এ পড়ি, ঠাকুমার কাছ থেকে 1 টাকা নিয়ে একাডেমি অফ ফাইন আর্টস এর একেবারে পেছনের যে দোতলার পেছনের রোটা, সেইটা ছিল 1 টাকা। এখন বোধহয় পরে বহুরূপীতে 10 টাকা হয়েছিল। সেইটাতে আমার প্রথম থিয়েটার দেখা আর কি। এই হয়ে গেল, প্রেমে টেমে পড়ে গেলাম আর কি। হুম এই হুম। মানে এবার এটা তো গেলে দেখার জায়গা বললে, এবার একদম থিয়েটারকেই মন প্রাণ সবকিছু সঁপে দেব, মানে থিয়েটারই হবে আমার সমস্ত ধ্যান জ্ঞান। আমি নাটকের অন্য জায়গার অন্য মাধ্যমের কথা বাদ রেখেই বলছি, মানে আদ্যন্ত থিয়েটার প্রেমী মানুষ কলকাতায় খুবই বিরল, তার মধ্যে তুমি একজন, আমি যতদূর জানি। এবার এই জায়গাটার মধ্যে মিথ্যেও থাকতে পারে, সত্যিও থাকতে পারে, তবে আমি সত্যি জেনেই বলছি, এটা আমার মিথ্যে নয়। এবার এই থিয়েটার ভালোবাসা যেটাকে বলে, সেটা থিয়েটারে যে ফর্মই হোক, ওপেন ফোরাম হোক বা কভার্ড ফোরামই হোক, এই থিয়েটারটাই করব, এই ব্যাপারটা কবে থেকে এলো? মানে কোন জিনিসটা তোমাকে টার্ন করলো বা ঘোরালো আর কি, যেটা? কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। আচ্ছা। ওই যে একটা গান আছে না, আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হুম হুম হয় এ যেন কিছু নয়। আমার থিয়েটার ভালোবাসাটা বস্তুত তাই। আমি বহুবার জীবনে ঠিক করেছি আমি থিয়েটার ছেড়ে দেবো। মানে আচ্ছা। একটা সময় তো একদম স্থির করে ফেলেছিলাম আমি থিয়েটার ছেড়ে দেবো। হুম 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 কিন্তু প্রথম যেবার বহুরূপী ছাড়লাম,
তখন ঠিক করেছিলাম না, থিয়েটার করবো না, যথেষ্ট হয়েছে, আর থিয়েটার ছেড়ে দেবো। এবং তাতে যে আমার ভেতরে খুব একটা ভয়ঙ্কর কষ্ট হয়েছে এমনটাও নয়। তারপরে বিভাস চক্রবর্তী আমাকে ডাকলেন, পুতুল খেলা বলে একটা নাটক হচ্ছে, সেখানে করবার জন্য আমি তখন একটা তৈরি হয়ে গেল, ভেতরে তৈরি হয়ে গেল। তারপরে যখন আমার আগের যে দল সন্দর্ভ, সেই সন্দর্ভ ছাড়তে হলো, তখন আমি ঠিক করলাম যে না, থিয়েটার ছেড়ে দেবো। তখন সন্দর্ভের লোকজনেরা আসে, সন্দর্ভে যারা যারা আমার সঙ্গে থাকতে চায় তারা আসে, আমি বলি যে না, আমি আর করবো না। তখন আমাকে একজন খুবই ভালোবাসার মানুষ আর কি, তিনি আমাকে একটা কথা বলেছিলেন, বলছেন দেখো তুমি অনেকদিন ধরে থিয়েটার করেছো, তুমি আজকে হাত মুছে বলে দিতে পারো যে না, আমি আর থিয়েটারটা করবো না। কিন্তু এই যে কম বয়সী বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তোমার কাছে এসেছে, এদের এদের কি হবে? এরা তো থিয়েটারটা করবে বলে তোমার কাছে এসেছে, তাদের প্রতি তোমার কোনো দায় নেই। এই ডুবিয়ে দিল আমাকে। তখন আবার অন্তর্মুখ তৈরি। অন্তর্মুখ আসলে আমার ভাইয়ের দল ছিল, আমার ভাই মারা যায় কম বয়সে। তখন আবার নতুন করে অন্তর্মুখ তৈরি করা হলো এবং করে চলছে, বছর 6 তো হয়ে গেল, এই আর কি। ফলে আমি যে খুব থিয়েটার না করলে বাঁচবো না এমনটা নয়। এই যে লকডাউনের সময়টা তো আমাদের দল টল সব বন্ধ, সমস্ত একদম নাটক হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, অনেক দিন ধরে, প্রায় 2 বছর হতে চললো। দলের অন্যরা খুব ছটফট। আজকেই একটা ছেলে ফোন করেছিল, করে বললো যে রিহার্সাল রুমের ছবিটা একটু পাঠাবেন, কতদিন যেতে পারি না, অন্তত ছবিটা একটু দেখি। সত্যি হ্যাঁ, আহারেই বটে। তো আমি কিন্তু 5 রকমের কাজ নিয়ে আছি। হ্যাঁ, এক রকমের একটা অতৃপ্তি তো আছেই, নিশ্চয়ই আছে, খুবই বেশি করে আছে। কিন্তু থিয়েটার না করলে মরে যাব। আসলে আমি না, এটা একটা ব্যাপার আমার খুব বলা দরকার, সেটা হচ্ছে যে আমি কোনো কাজই, মানে সেটা থিয়েটারের কাজও তাই, আমি একেবারে দাঁতে দাঁত চিপে জীবনের সর্বস্ব দিয়ে করতে পারি না। আমার সমস্তটাই হচ্ছে যাত্রাপথের আনন্দ গান। ওই করতে করতে ভালো লাগছে বলে করছি, এইরকম একটা ব্যাপার রয়েছে। আমি যে ভয়ঙ্কর রকম করে এটা করতেই হবে বলে ঝাঁপিয়ে পড়লাম, এই স্বভাবটা আমার না, কোনো ক্ষেত্রেই না, কোনো জীবনের কোনো ক্ষেত্রেই এই রকমটা নয় আর কি। আমার মধ্যে কিলার ইনস্টিংক্টটা নেই। না, কিলার ইনস্টিংক্ট নেই, যেমন একটা ব্যাপার থেকেই যায়। ধরো প্রত্যেকটা মানুষের তো একটা যে কোনো লক্ষ্য রেখে মানুষ এগোয়, এর মানেই যে কোন লক্ষ্যটাকে সবসময় সফল হবেই এমন কোনো মানে নেই, হতেই হবে এমনও কোনো মানে নেই। কিন্তু কোনো একটা জায়গায় মানুষের একটা লক্ষ্য থাকে। এবার লক্ষ্য থেকেও আরেকটা জিনিস যেটা থাকে, সেটা হচ্ছে ভালোবাসা। অনেকে থিয়েটার মাধ্যম, যেমন ধরো থিয়েটার যারা করেন, নাটক যারা করেন, এই সমস্ত কাজকর্ম যারা করেন, তাদের ক্ষেত্রে জানি খুব ভালো রকম, সেটা হচ্ছে তার ভালোবাসা একটা বিরাট জায়গা, যে থিয়েটারকে ভালোবেসে কাজ করা। এমনটা নয় যে এতে বিরাট কোনো প্রাপ্তি আমার ঘরে ঢুকছে, বা আমি বিরাট একটা পাহাড় চূড়ো নিয়ে ঘরেতে ফিরছি, ফেরবার পথে হয়তো কিছুই নিয়ে ফিরছি না, হয়তো কিছু মাত্র অর্জন করতে পারছি না, কিন্তু এই যে ম্যান টু ম্যান ইন্টারাকশন, এই যে একটা জায়গা, মানুষের সঙ্গে সংযোগের যে বিভিন্ন মাধ্যম, তার মধ্যে থিয়েটারের মতো গণমাধ্যম যেটাকে বলা যায়, সরাসরি যোগাযোগের যে গণমাধ্যম, যেখান থেকে একটা মানুষের প্রতিক্রিয়া পাওয়া যায় খুব সহজেই, যেটা হয়তো অন্য কোনো মাধ্যম হলে আমি পেতে পারতাম না, বা আমি কতটা কি পরিমাণ তৈরি হয়েছি বা তাদেরকে দিতে পারছি কিনা, কারণ তারা তো আমাকে হিরো মনে করছে। যেমন আমরা তোমাকে মনে করতাম রেডিও যখন নাটক শুনতাম, অমর কাহিনী আরব্য রজনী হোক, কিংবা বোরোলিনের সংসারের কোনো নাটকে হোক, কিংবা জেমস আন্ডিচেসের কোনো নাটকে হোক, সেটা যদি বিষাক্ত অর্কিডই হয় বা অন্য কিছু হয়। তো এই যে শোনা, এই শোনাটা মুগ্ধ হয়ে শোনা, একটা নিবিষ্ট হয়ে শোনা, নিষ্ঠ হয়ে শোনা, এই নিষ্ঠ শ্রোতা বা পাঠকেরও তো একটা দাম আছে, সেই দামটা যেখান থেকে পাওয়া যায়, সেই জায়গাটা বলছি, সেই জায়গা থেকেই বলছি, হয়তো সেভাবে সিরিয়াসলি ব্যাপারটাকে তোমার মতন বলো বা তোমার মতন করে বলো আমরা ভাবিনি, কিন্তু কোথাও মনে হচ্ছে যখনই কেউ দেয় ব্যাপারটাকে, অন্তত তোমার নাটকের ক্ষেত্রে, তোমার নাটকের অভিনয় ক্ষেত্রে, মানে দেখার ক্ষেত্রে গিয়েও দেখেছি যে 200 না 500% বা 1000% দেওয়ার যে চেষ্টা, যে আমি যতক্ষণ স্টেজে থাকবো ততক্ষণ আমি স্টেজেরই মানুষ, এবং এই স্টেজ আমাকে যা দাবি করছে সেটাই আমি দেবো, এই যে ব্যাপারটা, এইটার থেকে কিন্তু ভালোবাসার জায়গাটা তৈরি হয়, আর কিছুই না। পাওয়ার কি আছে? ভালোবাসাটা নিয়ে কোনো প্রশ্ন নেই, ভালোবাসাটা তো এইটাই বলছি, একদম এটাই বলছি। ভালোবাসাটা তো নিশ্চয়ই। কিন্তু
আমি যেটা বলতে চাইছিলাম সেটা ঠিক এই কথাটাই, জানিস তো, সেটা হচ্ছে আসলে ভালোবাসাটাই আছে, তার বাইরে আর কিছু মানে এই যে কিছু একটা পাওয়া অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলে না, আমি খুব অন্তর থেকে বলছি। এই যে আজকে সৌমেন আমাকে ডেকে এরকম করে একটা ইন্টারভিউ করাচ্ছে, বা 5 জন এই যে বলে যে পারতপক্ষে অপোজিটে তুমি আমারটাও ধরো না যে আমি তোমাকে নিয়ে করছি, একই ব্যাপার, তাই তো আমি যে তোমাকে নিয়ে করছি। এইটা না আমি আমার কিরম অকল্পনীয় বলে মনে হয়। আমার সত্যি সত্যি মানে আমি কোনো ন্যাকামি না করে বলছি, আমার সত্যি সত্যি ভেতর থেকে মনে হয় যে আমি এমন কিচ্ছু করিনি যার ফলে এই রকম করে আমার কি ভয়ঙ্কর একটা খ্যাতি হয়েছে, উত্তম কুমারের মতো খ্যাতি হয়েছে নাকি, তা না, সেই আমি সেদিক থেকে যাচ্ছি না, কিন্তু যেটুকু হয়েছে, যেটুকু লোকে চেনে জানে, সেইটাও না আমার আমার নিজেকে খুব ওই রকম মাপের তালেবল লোক বলে কখনো মনে হয় না, মানে ভেতর থেকে বিশ্বাসই করতে পারি না আমি। ফলে আমার একটু ভেবা চাকাই লাগে, এখনো পর্যন্ত লাগে, আমি সত্যি কথা বলছি, এইটা আমার খুব অভ্যেস হয়নি যে কোনো কারণেই হোক। খুব ভালো, মানে খুব ভালো হয়েছে যে মানে তোমার ওই জন্য শত কোটি প্রণাম যে হয়নি বলেই সৌমিত্রদাকে এইভাবে পাওয়া যায় আর কি। আর একটা কারণ কি জানিস তো, আমি না খুব বড় বড় লোককে দেখেছি তো, আমি চোখের সামনে সৌম্য মিত্রকে, আমি চোখের সামনে শঙ্খ ঘোষকে দেখেছি, তাদের তুলনায় আমি তো কোড়ে আঙুলের নখের কোনার যোগ্য না, তাই না? তার ফলে আমার ভিতরে ওইটা কখনো তৈরি হয়নি, একেবারে কোনোভাবে তৈরি হয়নি। সত্যি তাই। আচ্ছা, আরো কিছু কমেন্ট এসছে, চটচট করে পড়ে দিই, কারণ যত আলোচনা এগোবে তোমার কাছে গল্পের ভান্ডার আমাকে নিতে হবে। দাঁড়াও। বনানিধি লিখছে আমিও আছি, সুপ্রিয় রায় লিখছে আমার 1 নম্বরের হিরো, বহুবার ভেবে দেখেছি, বিবিধ ভারতী থেকে FM। আচ্ছা বেশ, এরপরে চলে যাই শামসের। লোকগুলো বড্ড এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে। আচ্ছা, রিচা সরকার, আওয়ার অল টাইম ফেভারিট সৌমিত্রদা। ও বাবা, রিচা, এই সেদিন রিচার সঙ্গে একটা অনুষ্ঠান করলাম 25শে বৈশাখ। হ্যাঁ 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 হ্যাঁ। ভাস্বতী দত্ত, আমাদের FM এর ভাস্বতী, সঙ্গীত শিল্পী ভাস্বতী, শুনছি সৌমিত্রদার সাথে এমন একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সৌমেন। ধন্যবাদটা, কৃতজ্ঞতাটা, শ্রদ্ধাটা, নমস্কারটা সৌমিত্রদাকে পৌঁছে দে, কারণ উনি না থাকলে এই ব্যাপারটা হতো না। আচ্ছা, স্বপ্না চৌধুরী, আরেক দিদি, স্বপ্নাদি লিখছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা, আপনারা থাকুন আমাদের সঙ্গে। হ্যাঁ, বলতে বলতে যখন একটি বহির্হ মানুষের কথা চলে এলো, হ্যাঁ, আহাদুরের কথাটা বলে দিই, বাংলাদেশ থেকে শুনছে। আহাদুর, শোনো আমাদের অনুষ্ঠান সুদূর বাংলাদেশ থেকে। স্বপ্নাদি, আমারও খুব প্রিয় সৌমিত্রদা, আমাদের সবার প্রিয়। যাই হোক, অন্য প্রসঙ্গ, কিভাবে আরো প্রিয় সেটা পরে কথা যাবে। যেটা বলতে বলতে চলে এলো, সৌমিত্রদার জীবনের একদম বিশেষ যে মানুষটি, শম্ভু মিত্র। শম্ভু মিত্রের সঙ্গে কিভাবে তোমার যোগসূত্র গড়ে উঠলো আর কি, বা কিভাবে পেলে তাকে, প্রথম দর্শন বলো বা তার পরবর্তী? বহুরূপী নাটক দেখতাম, দেখতে দেখতে তারপরে একবার মনে হলো যে না, বহুরূপীতে যাব, নাটক করব, করে একটা চিঠি লিখলাম। তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা নাকি টেস্ট পরীক্ষা সবে হয়েছে, হায়ার সেকেন্ডারির মাস 3 বাকি, এরকম একটা সময়। আমি ভেবেছি চিঠি লিখলাম, উত্তর দেবে না, কে দেবে? ওমা, একটা উত্তর এলো যে আপনি এখানে চলে আসুন, আমাদের এখানে চলে আসুন। আমি গেলাম, গেটে তার 3 মাস বাদে হায়ার সেকেন্ডারি, পিঠের চামড়া গুটিয়ে মাদুর করে দেবে মেরে। ফলে আমি বললাম, চলে এলাম, কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার পর কলেজে আমাদের খুব নাটক হতো। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়েছি, সেখানে আমাদের খুব নাটক হতো গান্ধী ভবন। তো আমাদের বিভাগে ছিলেন চিত্তরঞ্জন ঘোষ, নাটককার, বহুরূপীর সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, নান্দিকারের সঙ্গে খুব সবাই জানে। তো চিত্তবাবু আমাকে বললেন যে তুমি বহুরূপীতে নাটক করবে, মানে বহুরূপীতে যাবে। তো আমি যেটা শুনলাম সেটা হচ্ছে তোমার হাতে চাপ দেব, তুমি নেবে? তাহলে হ্যাঁ, এই বহুরূপীতে যাওয়া। তার আগে শম্ভু মিত্র, এটা এখন বলতে মজাই লাগে আর কি, শম্ভু মিত্র তো বহুরূপীতে ওই 7 নম্বর লোয়ার রেঞ্জের ঘরে একটা একতলায় ঢুকেই একটা জায়গা ছিল, সেইখানে বসে থাকতো। আর আমি সামনে দিয়ে পর্দা উঠতো, পর্দার সামনে দিয়ে পায়চারি করতাম, ওকে একবার ওই ধুতির পাটটা একটু দেখলাম, একবার গলার আওয়াজ শুনলাম, এইরকম। আমি তখন স্কুলে উঁচু ক্লাসে পড়ি, এইরকম ভক্ত ছিলাম।
আমার এক বন্ধু ছিল সব্যসাচী ভট্টাচার্য, সে অটোগ্রাফ জোগাড়ের শখ ছিল, তো সৌম্য মিত্রর বাড়িতে একবার চলে গিয়েছিল। সেখানে উনি অনেকক্ষণ ধরে গল্প টল্প করলেন, উনি খুব কথা বলতে ভালোবাসতেন, তো গল্প টল্প করলেন, এইরকম টুকরো টাকরা ব্যাপার ট্যাপার ছিল। তারপর বহুরূপে গিয়ে তার সঙ্গে একটা যোগাযোগ হলো এবং হয়তো একরকম করে একটা স্নেহ পাওয়া হলো আর কি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সৌম্য মিত্রর কাছ থেকে আমি অনেক কিছু শিখি, মানে কি কি শিখেছি তা বলতে গেলে তো আজকের সময়ের মধ্যে কুলোবে না, সেটা বলে কোনো লাভ নেই, আর ওরকম করে বলাও যায় না। কিন্তু যেটা শিখেছি বলবো আমি, এমনি সবাই যেটা জানে সেটা তো জানেই, যে উচ্চারণের শুদ্ধতা, গলার ব্যবহার, কেমন করে গলার ব্যবহার দিয়ে কেমন করে কি করে ইত্যাদি ইত্যাদি, এগুলো তো সবাই জানে। থিয়েটারের ভাষা ব্যাপারটা কি, এইটে সৌম্য মিত্রর কাছ থেকে আমি মানে আমার মতন করে একটা ঠিক ঠিক মতন শিখতে পারি আর কি। আমি একটা ঘটনার কথা বলি তোমাকে, এটা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত তাদের জানলে ভালো আর কি। আমি তখন বহুরূপীতে একদম সবচেয়ে বয়োকনিষ্ঠ মেম্বার, 4 অধ্যায় হবে। তো আমি আবদার করলাম যে আমি একটু বাইরে থেকে দেখব, অনুমতি পাওয়া গেল। তো বাইরে থেকে দেখেছি, দেখার পর ভেতরে এসেছি। তো উনি আমাকে বললেন কিরকম লাগলো, তাহলে খুব ভালো লেগেছে, এই অবধি ঠিক আছে। তারপরের প্রশ্নটা খুব মুশকিলের, কেন ভালো লাগলো? তা আমি বললাম যে না, মানে উপন্যাসটা পড়ে আমি তো ঠিক বুঝতে পারিনি, কিন্তু নাটকটা দেখে আমি বেশ বুঝতে পারলাম আর কি। তো উনি একটু চুপ করে থেকে বললেন যে আচ্ছা 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 আচ্ছা, নাটকটা হচ্ছে নোট বইয়ের মতন, মানে এমনি টেক্সটটা পড়ে যেটা বুঝতে পারা যায় না সেটা নাটকটা পড়ে বুঝতে হয়। এই থাপ্পড়টা আমাকে জীবনে ভীষণ কাজে দিয়েছে। মানে এই আমার প্রথম ভেতরে ভেতরে একটা অনুসন্ধান শুরু হলো, হয়তো অনুসন্ধান নয়, একটা ভেতরে একটা পলি পড়লো আর কি, পরে আরো ভালো করে, যে সত্যি থিয়েটারটা তার যে পাঠ্য অংশটা তার থেকে কোথায় কোথায় আলাদা হয়ে যায়। থিয়েটারটা অন্য রকমের একটা, তার ভাষাটা অন্য রকমের একটা। এবার ভাষাটা কি, একটা কুমার রায় একটা নাটকের প্রযোজনা করেছিলেন প্রীতি পরমনিধি, সেটা বহু আগে, তখন সৌম্য মিত্র আছেন দলে, তখন গীতরত্ন নামে একটা অভিনয় হয়েছিল এবং সৌম্য মিত্র কুমার রায়েরই পরিচালনা, কিন্তু সৌম্য মিত্র ঢুকে পড়েছিলেন ঘরের মধ্যে, তিনি রিহার্সাল দেওয়াতে। তো তাতে আমি দেখেছি যে আমি একদম ডান পাশে বসতাম, উনি রিহার্সাল দেখতে দেখতে আরে বাদ 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 বাদ, মানে না বাবু হয়ে বসতেন, তো আর পুরো এরম আরে না 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 এরম পুরো শরীর নাড়িয়ে না বলতেন, বাদ 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 বাদ, আমি কাটতাম। একটা জায়গা ছিল যেখানে একটা লম্বা সংলাপ, উনি তার পুরোটা কেটে, শাওলিদির সংলাপ একটা, মানে সেইটা কেটে দিয়ে উনি জাস্ট ওখানে শাওলিদি হাতে একটা তানপুরা নিয়ে লাল পাড় গরদের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, শান্তি দাস যিনি মৃধুবাবুর পাঠ করছেন, তিনি অনেকগুলো কথা বলেন, তার উত্তরে শাওলিদি জাস্ট তানপুরার ওপর দিয়ে আঙুলগুলো বুলিয়ে দেয়, একটা করে আওয়াজ, আর কিছু না। এইটা আমাকে প্রথম অস্পষ্টভাবে শেখালো যে থিয়েটারের সংলাপটা খুব বড় কথা নয়, সংলাপটাকে একদম বাদ দিয়ে দিয়ে একটা আওয়াজ দিয়ে, একটা তাকানো দিয়ে, একটা যা হোক কিছু দিয়ে অনেক তীব্র করে ওই অভিঘাতটা তৈরি করা সম্ভব। এইরকম সব ব্যাপার স্যাপার আমি একটা দুটো উদাহরণ দিলাম, তার বাইরে একজন থিয়েটারের লোককে কতখানি ডিসিপ্লিনড হতে হবে আমি ততটা ডিসিপ্লিনড হতে পারিনি, সেটা তো ওর কাছ থেকে শিখি। এরকম আরো অনেক কিছু, জীবনকে দেখার চোখটা কেমন হওয়া উচিত সেটা আমি ওর কাছ থেকে, মানে উনি বলেছেন আমি শুনেছি, কি হওয়া উচিত সেটা শিখেছি, সেটা হতে পারিনি, সেটা অন্য কথা, সেটা তো হবার জন্য সেটাতে কারোর কিছু করার নেই, কিন্তু কাজটা হয়েছে এই আর কি। মানে সৌম্য মিত্রর শিক্ষাটা সর্বব্যাপী হয়ে থেকেছে আমাদের অনেকের কাছে, আমরা যারা তার কাছাকাছি আসতে পেরেছিলাম তাদের ক্ষেত্রে। আচ্ছা, যে দু ফর্মের ধরো নাটক, একটা আকাশবাণীর নাটক যেটা তুমি শুরুর থেকেই তোমার কাজ হয়েছে এই অধ্যাপনার জীবনের শুরুর দিকে, মানে তার আগেও, এবং তারপরে মঞ্চের নাটক, সেটাও তুমি যখন করেছো তখন সেভাবে চুটিয়ে করেছো। তো আকাশবাণীর যে নাটক, মূল নাটকের কথা বাদ দিচ্ছি, বিবিধ ভারতীর নাটক বলো, বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান এবং আকাশবাণীর মূল নাটক, এই যে দুটো নাটক, এই
দুটো নাটকের, যেমন আকাশবাণীর যে নাটক ছিল যতটুকু আমার জানা, যদিও নাটকের আমি ছেলে ছিলাম না পরবর্তীকালে, কারণ আমাদের এফএম এর যে শুরুটাই হয়েছিল প্রথম নাটকের মানুষদের সমস্ত নিয়ে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং তাদের জায়গাটাকে তৈরি করে একটা মঞ্চ তৈরি করার পর তারপর বাইরে থেকে আমাদেরকে প্রথম নিয়ে আসা হয় একদম নতুন এক ঝাঁক ছেলেকে। তো যে রেডিও নাটক এবং যদি বিবিধ ভারতীর নাটকটাকে আমি রেকর্ডেড নাটক বলি, সেটাও একটা রিহার্সালের প্রয়োজন পড়ে, সবই পড়ে। না, ওটাও তো রেকর্ডেড নাটকই, মানে একটা হচ্ছে সরকারি নাটক আর একটা হচ্ছে বেসরকারি নাটক। এই বেসরকারি নাটক। তো এই নাটকের ধরো তোমার কাছে যদি শুনতে চাই, ধরো নাটক করতে গিয়ে বা নাটকের কাজ করতে গিয়ে তোমার জীবনে কোনো অভিজ্ঞতা বা তোমার এমন কোনো উল্লেখযোগ্য ঘটনা যদি তোমার মনে থাকে। ওরে বাবা, সে তো রাত পুড়িয়ে যাবে গো। হ্যাঁ, যতটুকু তুমি দেবে, যতটুকু তুমি দেবে, ধরো যতটুকু তুমি দেবে আমাদের কাছে। না না না, সেটা দুটো মাধ্যমেরই হতে পারে, কোনো অসুবিধা নেই। বেআইনি কথা বলি, বেআইনি কথা কিন্তু একদম বলতেই পারি। জগন্নাথ দা রিটায়ার করে গেছে, আর কিছু হবে না। সেটা হচ্ছে আমাকে শাওলিদি পাঠিয়েছিল শ্রাবন্তী মজুমদারের কাছে নাটক করবার জন্য বিবিধ ভারতীতে। সেখানে টুকটাক করেছি টরেছি, না তার আগেই বোধহয় জগন্নাথ বসু পাখি বলে একটা নাটকে আমি অভিনয় করেছিলাম, মনোজ মিত্রের লেখা। সেটাই আমার প্রথম বড় চরিত্র। জগন্নাথ দা সেটা দেখেছিল, দেখে তার খুব ভালো লেগেছিল, মনে হচ্ছিল দারুণ অভিনয় করেছি আমি, একে রেডিওতে নিতে হবে। তো আমাকে বলা হলো তুই অডিশন দিয়ে দে। তো আমি অডিশন দিলাম। আর আমার যেটা মুশকিল সেটা হচ্ছে কম বয়সে ছিল, এখন আর কি হবে, আমি এসব পরীক্ষা ইন্টারভিউকে ভয়ঙ্কর ভয় পাই। ফলে ওই অডিশনটা খুব খারাপ দিলাম, খুব খারাপ। আচ্ছা, এক সেকেন্ড থামাচ্ছি তোমাকে। এই মানুষটা বলছেন, যে মানুষটা ব্লু বয় বলি আমরা আমাদের, সেই মানুষটা বলছেন পরীক্ষা টরীক্ষাকে ভয় পাই। ভাবতে পারছেন তো আপনারা? শোনেন, আমি একদম বিনয় করে কথা বলছি না, সত্যি কথা বলছি। সেটা না, আমি জানি। সেটা হলো আমি পাশ করে গেলাম, কিন্তু জগন্নাথ দা শাওলিদিকে বলেছিল যে আচ্ছা ও এত খারাপ দিল কি করে, আমি ওকে স্টেজে দেখেছি, ও তো খুব ভালো অভিনয় করে, ওই এরকম একটা খারাপ অডিশন দিল কেন? তা শাওলিদি বললো তুই এরকম খারাপ দিলি কেন? আমি ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলাম। এইটা একটা মুশকিলের জায়গা, মানে আত্মবিশ্বাস না থাকলে যেটা হয় আর কি, ভীষণ নার্ভাস হয়ে যাই। এইটা একটা গল্প। 2 নম্বর গল্প যেটা, সেটা হচ্ছে অজস্র গল্প, সময় নেই, শেষ করা যাবে না। আমি একটা আমার খুব বলবার মতন গল্প বলি। সেটা হচ্ছে যে একটা নাটক, সেই নাটকের জন্য আমাকে ডেকেছে। আমরা যখন রেডিওতে নাটক করতাম তখন 2 দিন যেতে হতো, একদিন রিহার্সালের জন্য, একদিন এত সমরেশ দা শুনছেন। প্রথম দিনটা রিহার্সাল অনেক সময় আধখাচরা ভাবে একটু হতো বা হতো না। দ্বিতীয় দিনটা রেকর্ডিং, সকাল থেকে গেলাম, 9টার সময় গেলাম। এইবারে প্রথম দিনে গেছি, দেখি আর কেউ নেই। আর কি হলো, জগন্নাথ দা আমাকে বললেন যে এই দেখো এই স্ক্রিপ্টটা লিখেছেন শরৎ কুমার মুখোপাধ্যায়, প্রখ্যাত কবি এবং লেখক, খুব ভালো গদ্যকার। কিন্তু যেটা মুশকিল হয়েছে, ওর নাটকটা শুরু হচ্ছে এই বলে যে সকালবেলা চায়ের দোকানের উনুনে আগুন দেওয়া হয়েছে, গল গল করে ধোঁয়া উঠছে, 3টে কুকুর শুয়ে রয়েছে, তা এরম করে শুরু। এই কুকুরদের নিয়েই গল্প, কুকুরেরা এক একটা চরিত্র হিসেবে সংলাপ টংলাপ বলবে ইত্যাদি। জগন্নাথ দা বললেন যে আমি এগুলো কি করে দেখাবো, বলে একতাড়া কাগজ আমার হাতে দিয়ে বললেন কালকে স্ক্রিপ্টটা ঠিক করে তৈরি করে নিয়ে এসো তো। হ্যাঁ, আমি তোমায় পয়সা দিতে পারবো না, এই কাগজগুলো তোমায় দিলাম, যাও। আমি এই কারণে কথাটা বলছি, সেটা হচ্ছে শরৎ কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে সৌমিত্র বসুর কোনো তুলনা হয় না। শরৎ কুমার মুখোপাধ্যায় অনেক 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 গুণে বড় মাপের সাহিত্যিক, এর মধ্যে কোনো গন্ডগোল নেই। কিন্তু রেডিও নাটকের একটা বৈশিষ্ট্য আছে, রেডিও নাটকের এটা পুরোটা কানের মধ্যে দিয়ে যায়। আমি রবীন্দ্রভারতীতে রেডিও নাটক শেখাতাম, সেটা করতে গিয়ে দেখেছি যে কোথায় কোথায় গন্ডগোল হয়। আমাদের হয় না, আমাদের অভ্যাস হয়ে গেছে তো, গন্ডগোলটা হয় না। আমরা বুঝতে পারি যে আচ্ছা এটা রেডিও নাটকের ভাষা, ওটা আপনা থেকে চলে আসে। কিন্তু এই যে ভিজুয়ালটাকে সংলাপের মধ্যে দিয়ে বার করে আনবার যে প্র্যাকটিস, এইটা
এইটা মানে একটা সময় শরৎ কুমার মুখোপাধ্যায়ের উপরে কলম চালাবার স্বাধীনতা পেয়েছিলাম, এইটা আমার জীবনের একটা খুব বড় গৌরব হয়ে আছে। এইটা প্রথমেই বলতে ইচ্ছে করলো তোকে। খুব ভালো, খুব ভালো। আরো অজস্র গল্প আছে, অজস্র অজস্র গল্প, গল্প আরো হবে। আচ্ছা, গল্পের হ্যাঁ বলো, বলে না। তৃপ্তি মিত্রের সঙ্গে একটা অভিনয় করছি, সেখানে দুই ভাই, তাদের মধ্যে কেউ মাকে দেখতে চায় না, মা হচ্ছেন তৃপ্তি মিত্র, কেউ মাকে দেখতে চায় না, এখানে থাকে আবার ওখানে চলে যায়। তো আমি খুব বড় লোক ভাই, আমি বোধহয় ছোট ভাই, মোটামুটি মধ্যবিত্ত, তার কাছ থেকে মাকে নিজের কাছে নিয়ে এসেছি। মাইকে আমি আর মুখোমুখি, আমি ওকে জেঠিমা বলতাম, মুখোমুখি দাঁড়িয়ে ওর সংলাপটা হচ্ছে, অমু এই বাড়িটা তোর, এইটা বললেন, আর আমার চোখের সামনে না একটা গোটা বাড়ি ভেসে উঠলো। এটা কি কলা কৌশলে, গলার কি কলা কৌশলে এটা হয় আমি জানি না। আমি পরিষ্কার সামনে ওই যে একটা এরকম ডাম্বা মাইক ছিল, এখন আর বোধহয় নেই, নাকি আছে কিন্তু ব্যবহার হয় না, সেই মাইকটা ঝুলছে আমার উল্টো দিকে, উনি হাতে স্ক্রিপ্ট, আমার হাতে স্ক্রিপ্ট, উনি এমন করে বলেন, এই বাড়িটা তোর, পরিষ্কার। এই না, এইগুলো ছোঁয়া যাবে না, এইসব একদিন ছোঁয়া যাবে। তুমি বললে বলে আমার মনে পড়লো, এতটা কাছাকাছি হবে কিনা জানি না উদাহরণটা, তবুও এই গীতা ঘটকের রবীন্দ্রসঙ্গীত শোনার যে অভিজ্ঞতা, যারা শুনেছেন তারাই জানেন। গীতাদির রবীন্দ্রসঙ্গীত শোনা, রবীন্দ্রনাথ বলতেন না যে অবন ছবি লেখে, তো আমি বলতাম, আমার নিজের বক্তব্য, জানি না অন্য কেউ বলেন কিনা, গীতাদি গান আঁকেন। একদম একদম একদম। গীতাদির উল্টো দিক থেকে যদি শোনা যায়, গীতাদিকে উল্টো পিঠ করে গানে গীতাদি গাইছেন এবং আমি তার উল্টো দিকে দাঁড়িয়ে আছি, আমার মনে হবে রবীন্দ্রনাথের গানটা উনি হাতে তুলি দিয়ে এঁকে যাচ্ছেন। পুরো একটা ছবি যেন স্পষ্ট হয়ে উঠছে একটা ক্যানভাসে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই তোমার এই বলা কথাটা, এইটা না কি জানো তো, এইটা হচ্ছে যে তুমি যদি মনের মধ্যে ছবিটা ঠিক ঠিক দেখতে পাও, তাহলেই একমাত্র, তার সঙ্গে তোমার গলা ঠিক থাকতে হবে, তার সঙ্গে তোমার বোধ ঠিক থাকতে হবে, কিন্তু ছবিটা তুমি যদি দেখতে না পাও, তাহলে তুমি লোকের মধ্যে সেই ছবিটা জাগিয়ে তুলতে পারবে না। একদম সত্যি তাই। আচ্ছা, তোমার নাটকের একটু অংশ আমি শোনাবো, একটি নাটকের। তার আগে দেখে নিই যারা যারা বাকিরা এসছে, তারা কিছু বলেছে আমাদের সম্পর্কে, অনুষ্ঠান সম্পর্কে। নীলাঞ্জনা দাশগুপ্ত, এই সন্ধ্যাটার জন্য তোমায় কি যে বলি সৌমেনদা। আহাদুর জামান, শুভকামনা নিরন্তর। সুষমা সেন, খুব খুব ভালো লাগছে স্যার, মনে হচ্ছে সময়টা 94 সাল। সুপ্রিয় রায় লিখছে, প্রশ্ন করা যাবে হাত তুলে? হ্যাঁ স্যার, করুন স্যার। স্যার করুন। আচ্ছা, সৌমেন বসু, কত সরস ভাবে সমৃদ্ধ করা যায় তা শিখছি। ও বাবা। হ্যাঁ, এবং শেষমেশ মৌ, পূর্বাশা বন্দ্যোপাধ্যায়, পূর্বাশা ব্যানার্জি, কতদিন পর। হ্যাঁ, তুই কেমন আছিস, সত্যি তাই। বাবা, ও তো পূর্বাশা ব্যানার্জি, কতদিন পর এমন একটা আড্ডা। আচ্ছা, এই আড্ডার আনন্দ আরেকটু বাড়াতে সৌমিত্রদার নাটকের একটু অংশ আমরা সবাই মিলে শুনি, একটি বেতার নাটকের কাজ। আজকের নাটক রক্ত গোধূলি। মূল কাহিনী টমাস হার্ডি। বেতার নাট্যরূপ অংশুপতি দাশগুপ্ত। প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। সেই
ভালো টম, চলো দিদি, দিদি মিস্টার হামফ্রে গোল্ড এখন কি করবে? কি অন্ধকার দেখেছো? ভীষণ রাস্তাটা খুব ভালো নয়। ওরে বাপরে বাপ, কি ধকলটাই না গেল লন্ডন থেকে এখানে আসতে। টম, ফেলিসের জন্য উপহার যে দুটো ব্যাগে ভরা আছে তাদের সাবধানে নামিয়েছো তো? তা নামাইনি, সারাটা পথ ধরেই তো তুমি ব্যাগ দুটোর কথা বলতে বলতে আসছো। আরে তুমি বোঝো না তো, ওই দিয়েই তো ফেলিসের অভিমান ভাঙাতে হবে। মেয়েদের অভিমান কি সোজা জিনিস? আর সত্যি কথা বলতে কি, ফিলিসের ওপর অবিচার তো আমি কম করিনি। তাতে কোনো সন্দেহ আছে নাকি? বিয়ে করব বলে চলে গিয়ে বছরের পর বছর আর কোনো খোঁজ খবরই তো নিলে না। বুঝলে টম, গত দুদিন ধরে ফিলিসের কথা আমার বড্ড মনে পড়ছে বুঝলে। ওর অভিমান ভাঙানোই এখন আমার প্রধান কাজ। টম, ফিলিসকে নিয়ে নানান রকম সব কথা আমার কানে এসেছে জানো। আমি অবশ্য এক বর্ণ বিশ্বাস করি না। একটা জার্মান সেপাইয়ের সঙ্গে নাকি ওর মেলামেশা। বাজে সব গুজব। ফিলিস মোটেই সেরকমের মেয়ে নয়। তা তো বুঝলাম, কিন্তু এমন অন্ধকারে খামোখা দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা করে লাভ কি? চলো সামনে এগিয়ে চলো, ওখানে গিয়ে একটা সরাইখানা টরাইখানা দেখতে হবে তো নাকি? ওই তো সরাইখানা রয়েছে, চলো। ওই ব্যাগ দুটো আমার হাতে দাও দেখি। তাই নাও। ব্যাগ দুটো দেখছি তুমি হাতছাড়াই করতে চাইছিলে। ওই দুটো এখন তোমার হাতে মনি হয়ে উঠেছে। দেখছো ফিলিস, হামফ্রে কত দামি দামি উপহার বই এনেছে লন্ডন থেকে। হ্যাঁ, দেখছো প্রত্যেকটা জিনিসই চমৎকার। ওকে আমার অনেক ধন্যবাদ। ডক্টর গ্রোভ, যদি অনুগ্রহ করে ফিলিসকে একটি কথা বলার সুযোগ আমাকে দেন। নিশ্চয় নিশ্চয়, আমি আমি আমার লাইব্রেরিতে গিয়ে বসছি, তোমরা তোমাদের কথা শেষ করে ওখানে এসো। হ্যাঁ, আমি আমি যে বইগুলো এনেছি তোমাদের দেখাবো। হ্যাঁ, আমার উপহারগুলো পেয়ে তুমি খুশি হয়েছো ফিলিস? এত দামি দামি উপহারের আমি যোগ্য নই মিস্টার গোল্ড। ও হিসেবে এখন থাক ফিলিস, কাজের কথা হোক। আমি তোমাকে খোলাখুলি বলছি, ওসব আমি তোমাকে ঘুষ হিসেবে দিতে এসেছিলাম। হ্যাঁ, নিয়ে খুশি হয়ে যদি আমার একটা উপকার করো তো বড় ভালো হয়। আপনি কি বলছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না। খুব সোজা কথা, আপাতত খুব গোপন কথাও বটে। মানে কথাটা হচ্ছে যে আমি একজনকে বিয়ে করেছি, অন্য একজনকে। বিশেষ কেউ এটা অবশ্য এখনো জানে না। কি বললেন আপনি? বিয়ে করেছে শুনে এত কেঁপে উঠলে কেন তা তো বুঝতে পারছি না। এটিকে খুব ভালো লেগেছিল তাই বিয়ে করেছি, এতে কার কি বলবার থাকতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে আমার এই বৃদ্ধ বাবাটিকে নিয়ে বড় বিপদ। তোমাকে বিয়ে করবো বলে সেই কোন আদ্যিকালে একটা কথা দিয়েছিলাম, সেইটা তিনি আজও আঁকড়ে ধরে বসে গেছে। পুরোনো দিনের মানুষ তো, মাথায় একটা জিনিস একবার ঢুকে গেলে। দেখ, আমার বিয়ের কথা কানে গেলে রেগে গিয়ে নির্ঘাত আমাকে ত্যায্য পুত্তু করে ছাড়বে। বাবার সম্পত্তি হাত ছাড়া হলে তো তুই তো বুঝতেই পারছো ফেলিস। তুমি ওর বাইরের দিকে তাকিয়ে কি দেখছো? বুঝতে পারছেন কি বলছি? খুব পরিষ্কার বুঝতে পারছি। তা আমাকে এখন কি করতে হবে? তেমন কিছু নয়, মানে আমার বাবাকে শুধু গুছিয়ে একটা চিঠি লিখবে তুমি, তাতে জানাবে যে অন্য কোনো লোককে বিয়ে করবার খুব ইচ্ছে হয়েছে তোমার, বা আমাকে তোমার এখন পছন্দ হচ্ছে না, বা কি কি লিখবে সে সমস্ত তুমি ঠিকঠাক করে নিও। কেমন? পারবে না? এইটুকু আমার জন্য করতে পারবে না ফেলিস? নিশ্চয়ই পারবো। আপনি আমাকে বাঁচালেন। হ্যাঁ, বাঁচালাম? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। সে জার্মান সেপাইকে নিয়ে যে সমস্ত কথা আমার কানে এসেছিল সব তাহলে সত্যি? বেশ মেয়ে তো তুমি, সুন্দর ডুবে ডুবে জল খেয়ে যাচ্ছিলে। তার কথা আপনি মুখে আনবেন না। আর শুনুন, আপনার ওই উপহারগুলো এক্ষুনি এখান থেকে তুলে নিয়ে যান। জগন্নাথ দা, তুমি, অনামিকাদি, শেখর চট্টোপাধ্যায়, এদের সবার মিলিত প্রোডাকশন এটা ছিল। একদম জার্মানের। হ্যাঁ, আমি ওই জন্য একটু স্মৃতির আঙিনা একটু ঘুরে গেলাম আর কি, নাটকের কথা যখন হলো। আচ্ছা, জানলাম তো বহুরূপীতে পাওয়া, সৌম্য মিত্রকে পাওয়া, শাওনেদির কাছাকাছি সমস্ত কথা।
এর মাঝখানে যেটা আসছে যে তোমার লেখার জায়গা, লেখালেখি। তো লেখালেখির একটা অংশ রেখেছি যদিও, আর একটু পরে শোনাবো, কারণ আপনারা নাহলে পরপর শুনলে একটুখানি অন্যরকম লাগতেও পারে, তো সেটা পরে নেবো। আরেকটি অডিও রেখেছি যেটা সৌমিত্রদার লেখা নাটক থেকে নাটক হয়ে আকাশবাণীতে প্রচারিত হয়েছে, তো সেটা পরের জায়গা। কিন্তু লেখালেখি, এই লেখালেখির পর্বটা কি মানে সঙ্গে সঙ্গেই চলতো নাকি কোনো আলাদা করে বিশেষ কোনো সময় বার করে বা কিছু? আরে না না, আমাদের সময়, এখনকার কথা আলাদা, আমাদের সময় সব বাঙালির ছেলে কম বয়সে কবিতা লিখতো, তারপরে একটা বয়সে প্রেমে পড়তো এবং উপন্যাস লিখতো, মানে আমি অন্তত লিখেছিলাম। হ্যাঁ, এইরকম করে তো একটা হতোই। মানে আমি যখন স্কুলে উঁচু ক্লাসে পড়ি তখন আমি টুকটাক টুকটাক কবিতা লিখি। তারপরে তখন মনীন্দ্রগুপ্তর একটা কবিতা পত্রিকা বেরোতো পরমা বলে, সেইখানে কবিতা পাঠিয়ে দিয়েছি। মনীন্দ্রগুপ্তর কাছে আমি যেতাম নিয়মিত, উনি আমার কবিতা পড়তেন, পড়ে খানিকটা বলতেন, আলোচনা করতেন, শেখাতেন বলাটা আমি বলতে চাইছি না, লিখতাম টিখতাম ইত্যাদি ইত্যাদি এই সমস্ত করতাম। তারপরে তার সূত্র ধরে টুকটাক গল্প টল্প যে লিখিনি তা নয়, কিন্তু সেগুলো সেই কম বয়সে আমাদের ওই রকম তো থাকেই। আর তাছাড়া আমার বাবা একটু লেখালেখি করতেন, একেবারেই আমার ঠাকুমা লেখালেখি করতেন, এবং সেই লেখাগুলো কিছু কিছু পত্রিকায় বেরোতো। মহিলা বলে একটা পত্রিকায় বেরোতো, আমি জানি টুকটাক বেরোতো। মহিলা সেই সময় একটু নাম করা পত্রিকা ছিল, তার বাইরে অন্য কিছু কাগজে টাগজে বেরোতো। ফলে লেখালেখির একটা ধরন ধাঁচা আমাদের বাড়ির মধ্যে ছিল। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে শ্রাবন্তীদির না একটু একটু নাটক লেখবার ব্যাপার তৈরি হলো। মানে আমার প্রথম নাটক লেখা বোধ হয় তখন আমি ক্লাস 6-7-এ পড়ি। সেই নাটকটা খুঁজেও পাওয়া গিয়েছিল, অভিশাপ বলে একটা নাটক, তাতে প্রচুর হা 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 হাসি আছে, এরকম সব আছে টাছে। সেটা পেয়েছিলাম, কোথায় হারিয়ে গেল, সেটা খুব যত্ন করে রেখে দিতে পারলে ভালো হয়। হ্যাঁ, এরকম সব করে এরকম করে যেমন লেখে টেকে সবাই সেই রকম করেই লেখা চলতো। তারপর আস্তে আস্তে অধ্যাপনা করি, ফলে খানিকটা বোধ্যাপনা করতে হবে, সেই জন্য প্রবন্ধ টবন্ধ লিখতে হবে, সেমিনারে পেপার টেপার পড়তে হয়, বই টই করতে হয়, এই সমস্ত কিছু কিছু হলো টলো, এইরকম করে চলছে আর কি। না, বিশেষ করে যখন নুন মরিচ বেরোলো রিত থেকে, নুন মরিচ তো অনেকগুলো লেখা তোমার। ওই নুন মরিচটা খুব আশ্চর্য ঘটনা আর কি। মানে আমি ভাবিনি যে এরকম কি করে হতে পারে। আমাকে হঠাৎ প্রতিদিন পত্রিকা থেকে ভাস্কর লেট বলে এক ভদ্রলোক, তিনি ফোন করলেন, করে বললেন যে আপনি এইরকম একটা কলাম লিখবেন, কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখবেন, রাজনীতির বিষয়টা নিয়ে লিখবেন না। তার কারণ এমনটা যদি হয় যে প্রতিদিনের যে রাজনৈতিক বিশ্বাস আর আপনার যে রাজনৈতিক বিশ্বাস দুটো মিলল না, সেটা একটু অসুবিধে হতে পারে। তার বাইরে আপনি যা লিখবেন আপনি ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হলো যে ছোটবেলার নানান স্মৃতি কথা, টুকটাক অভিজ্ঞতা এইরকম করে একটা লিখতে পারি। আমি বললো হ্যাঁ খুব ভালো, আপনি লিখুন, কি নাম দেবেন? তা আমি নামটা কিছু ভেবে পেলাম না। তখন উনি বললেন যে নুন মরিচ নামটা কিরাম? আমি বললাম খুব ভালো, দারুণ। আরে ওরা খবরের কাগজের লোক তো, ওরা এই সমস্ত খুব ভালো জানে না, মানে টাপ টাপ করে মাথা থেকে বার করতে পারে। তারপর সেটা লিখতে আরম্ভ করলাম, এবং লিখতে আরম্ভ করার পর অনেকে বলতে লাগলো যে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে তার একটা কারণ, ধরুন আমি তাপস সেনের উপর লিখছি, ব্যক্তিগতভাবে তাকে চিনতাম। মৃণাল সেনের উপর লিখছি, ছোট স্মৃতি কথা, ব্যক্তিগতভাবে তাকে আমি চিনতাম। আমি খুব ইচ্ছে করে সৌমিত্রকে বাদ দিয়ে গেছি, মানে বহুরূপীর লোকজনকে বাদ দিয়ে গেছি, তার কারণ সবাই জানে ওইটা নিয়ে লিখলে একটা জায়গায় অ্যারেস্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা, এই সমস্ত কারণে। তার বাইরে অনেকগুলো কথা দেবব্রত বিশ্বাসকে নিয়ে লিখেছি, অনেক অজিতেশ বাবুকে নিয়ে লিখেছি, এই আর কি। নুনমরিচ বই হয়েও বেরিয়েছে, নুনমরিচ থেকে সেই জন্য বই হয়ে রিত প্রকাশন থেকে বেরিয়েছে, রিত প্রকাশন থেকে বেরিয়েছে নুনমরিচ। উদ্বোধন হবে বলে ঠিকঠাক হলো, সবাইকে ডাকা হলো, প্রতিদিনের অনিন্দ্যবাবুকে ডাকা হলো, ভাস্করকে তো ডাকা হলোই, পবিত্রবাবু আসবেন। ঠিক যেদিন হবে তার আগের দিন লকডাউন হয়ে গেল, গতবারে লকডাউন। আরে বাবা, আরে বাবা। তো যাই হোক, বেচারি গেল আর কি। গেল, যাই হোক না, অবশ্যই আসবে। সেই নুনমরিচের একটা অংশে একটা ছোট্ট জায়গা ছিল তোমার জীবনে বহু ব্যক্তিত্বের আশা, তার মধ্যে ইনিও একজন,
বেনুদি, সুপ্রিয়া দেবী। তো সুপ্রিয়া দেবীর সঙ্গে তুমি একটা স্ক্রিন শেয়ার করেছিলে, তার ছেলের চরিত্রে অভিনয় করেছিলে। আচ্ছা, ওটা কি কোনো সিরিয়াল ছিল, ধারাবাহিক? হ্যাঁ, এই তো জীবন বলে একটা সিরিয়াল ছিল, সেটাই আমার প্রথম মেগা সিরিয়াল আর কি। আচ্ছা আচ্ছা। তাতে বেনুদি আমার মায়ের চরিত্রে অভিনয় করতেন। হুম 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 হুম। এবং যেটা লেখা ব্যাপারটা বেরিয়েছিল সেটা হচ্ছে যে বেনুদির সঙ্গে আমি একদিন আবদার করলাম বেনুদি একটা ছবি তুলবো, তো বেনুদি ছবি তো আমাকে দিলেন, বললেন কি হবে, মা ছেলের ছবি হবে? বললো হ্যাঁ সেরকমই হোক, বলে একটা অন্তরঙ্গ ছবি উঠলো দুজনে আসলে মিলে। বেনুদি আমার সঙ্গে প্রচুর গল্প করতেন। উনি আমাকে প্রফেসর বলে ডাকতেন, আদর করে প্রফেসর বলে ডাকতেন, আর প্রচুর আচ্ছা গল্প আচ্ছা আচ্ছা করতেন। আচ্ছা 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 আচ্ছা। তো ভালোই বাসতেন একরকম করে। তারপরে তার আবার অনেক গল্প আছে, সে কিছু নুনমরিচে লেখাও আছে। তারপরে একদিন ওই ক্যামেরাম্যান ছবি টবি তুলতে এসেছে, তা উনি ছবি তোলা হচ্ছে, তা আমি বললাম ও বেনুদি আপনার সঙ্গে আমার একটা ছবি হবে না? উনি খুব একটা দুষ্টু হাসি হেসে বললেন সুপ্রিয়া দেবীর সঙ্গে ছবি, হ্যাঁ এসো। বলে আমি পাশে গিয়ে দাঁড়ালাম, উনি আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে ছবিটা এই তাই বললাম এই তো মা ছেলের ছবি হয়ে গেল। আমার খুব ভালো টুইস্টিংটার পরে মানে নুনমরিচের যে জায়গাটা, নুনমরিচ যেখান থেকে আলাদা হয়ে যাচ্ছে বাংলা সাহিত্যে, এই জায়গাটাই সেটা হচ্ছে যে সেই ছবিটা বোধহয় আর নেই, তুমি লিখছো তোমার লেখার জায়গা, আবার তার পরক্ষণই তুমি বললে না না আছে তো, এই যে এইমাত্র বললাম ওর মধ্যেই তো ছবিটা রয়েছে। মানে তোমার যে জায়গাটা, এই যে টুইস্টিং, সেটাও যে কত নন্দনিক হতে পারে। মানে যিনি রিপোর্টিং করেছিলেন নুনমরিচের, তিনিও লিখেছেন যে বহুরূপীর হাত ধরে চালু মানে কথা জীবন শুরু করে তার পরবর্তীকালে নিজের দলের মধ্যে থেকেও একটি মানুষ তার জীবনকে কিভাবে পরতে পরতে অন্য আয়নায় দেখেছেন, অন্যের চোখে দেখেছেন, বা নিজে তাকে উপভোগ করেছেন। এইসব বড় বড় সাজানো সাজানো কথা কোনো মানে হয় নাকি? না, আমার খুব ভালো লাগতো, মানে তার সম্পর্কে আমি অন্য নানান ধরনের কথা শুনেছি, নাকি খুব অহংকারী, আমার একদম কখনো মনে হয়নি, মানে কোনো অবস্থাতে আমার মা মাসি গোছের বাইরে কোনো কিছু মনে হয়নি, অন্তত আমার সঙ্গে ব্যবহার মনে হয়নি। 100 বার। আচ্ছা, ধরো দূরদর্শনের এই তো জীবন, ঠিক আছে। এবার যদি রেডিওর তো নাটক আমরা শুনলাম একটুখানি, অল্প একটু শুনলাম। এবার না, আমি একটা কথা বলতে চাই, বলো বলো বলো। সমরেশদা আছেন, আমার বলতে খুব ভালো লাগবে। সেটা হচ্ছে রেডিও মানে মঞ্চে হয় কি বলতো, বহুরূপীর কাছ থেকে আমি অনেক শিখেছি, কিন্তু মঞ্চে যেটা হয় সেটা হচ্ছে যে একটা নাটক হলো, পরের বছর আবার আর একটা নাটক, কিন্তু অন্তত 6-7 মাস পরে আর একটা নাটক, এরকম করেই তো হয়। ততদিন পর্যন্ত পুরোনো নাটকটার অভিনয় করে যাওয়া, হ্যাঁ তাতে করে একরকম করে উন্নতি, কিন্তু একটা খোপের মধ্যে পড়ে যাওয়া। এই যে রেডিওতে বা টেলিভিশনে তোমাকে অনবরত নতুন নতুন চরিত্র অভিনয় করতে হচ্ছে, তার অনেকগুলো স্ক্রিপ্ট ভালো না, তার অনেকগুলো খুব তাড়াহুড়ো করে করা, কিন্তু এক ধরনের একটা দক্ষতা তোমাকে তৈরি করতে হচ্ছে, যাতে করে আমি স্ক্রিপ্টটা পড়া মাত্র আচ্ছা 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 ঠিক আছে হয়ে গেল চলো। এই যে ধরো আমি যে চরিত্রটা অভিনয় করলাম, যেটা রেডিওতে শোনানো হলোই মাত্র, আমি কদিন সময় পেয়েছিলাম, বড় জোর একটা রিহার্সাল আর একটা টেক, মানে একদিন রিহার্সাল আর একদিন, কিন্তু তার মধ্যে একটা আত্মম্ভরী মানুষ, তার একটা কথা বলার ধরন, এই সমস্ত গুলো মাথায় চলে এসেছিল, তো সেইটা আসতে পেরেছিল। আর কিছুর জন্য নয়, ওই নিয়মিত নতুন নতুন চরিত্রে অভিনয় করবার যে অভ্যেস, সেই অভ্যেসের কারণে আমি এখন লকডাউনে প্রচুর পরিমাণে বাড়িতে নেটে বাংলা ছবি দেখছি, এবং দেখতে গিয়ে আমার মনে হয়েছে যে বাংলা ছবির অভিনয় অসম্ভব উন্নত হয়েছে। তার একটা বড় কারণ, এরা খুব নিয়মিত সিরিয়ালে বা এতে অভিনয় করে যাচ্ছে, ফলে ক্যামেরার সামনে অভিনয় করাটা এদের কাছে জল ভাত হয়ে গেছে। যারা বলেন যে থিয়েটার করলে তার বাইরে এরকম কমার্শিয়াল থিয়েটারে বা কমার্শিয়াল এই সমস্ত ফিল্মে, রেডিওতে, টিভিতে অভিনয় করলে খুব খারাপ,
খারাপ একটা অর্থে ডাঁটফাঁট হয়ে যায়, তখন একটু মুশকিল হয়ে যায়, কিন্তু তার বাইরে ওটা যদি বাদ দিতে পারবো তাহলে নিয়মিত চর্চাটা ভীষণ দরকার একজন অভিনেতার পক্ষে। খুবই দরকার, এইটা আমার খুবই দিক থেকে দরকার, অন্তত আমি সকলকে বলতে চাই। খুবই দরকার। আচ্ছা, যখন রেডিওর কথাই উঠলো, রেডিওর আরেকটা জায়গা প্রথম দিকে ছুঁয়েও আমরা বেরিয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে আকাশবাণী এফএম যখন এলো শ্রোতাদের কাছে আর কি। লোকে নতুন করে রেডিওটাকে আবার ওপর থেকে তুলে তলায় নামালো, পাশে রাখলো, শুয়ে বসে খেতে জাগতে সব সময় তারা শুনতে থাকলো। এই যে সময়টা পেয়েছো তোমরা, ধরো, বা কিভাবে উপভোগ করেছো সময়টাকে, যদি তোমাকে জিজ্ঞেস করি, তোমার কোনো অভিজ্ঞতা যদি দারুণ, থাকে বা কোনো খুব ভালো। সেরকম মানে যদি ওটা বলো, হচ্ছে সেরকম সোনা, সোনা দিয়ে বাঁধানো। মৌ অন্য কোনো মানে করিস না, কিন্তু এটা একদম সোনা দিয়ে বাঁধানো একটা সময় আর কি যাকে বলে। তার কারণ হচ্ছে একটাই, প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা দুর্ধর্ষ আড্ডা হতো, দুর্ধর্ষ আড্ডা জমতো ক্যান্টিনে, এবং সেই আড্ডাটা বাজে আড্ডা নয়, কিন্তু সেই আড্ডাটা হচ্ছে কিভাবে অনুষ্ঠানটা করলে ভালো। তার একটা কারণ আমি এখন বুঝতে পারি, আমি পরে আলাদা আলাদা করে অনেকের সঙ্গে কথা বলেছি, উর্মিদির সঙ্গে কথা বলেছি, শ্যামল ঘোষের সঙ্গে কথা বলেছি, এদের অনেকেরই ওইটা মনে হয়েছিল যে আমরা তো বলি যে টেলিভিশনের মধ্যে দিয়ে অপসংস্কৃতি প্রচারিত হচ্ছে, এখান দিয়েই হচ্ছে, এখান দিয়ে ওই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আকাশবাণী 2 ঘন্টা সময় দিয়ে দিল, তুমি ভাই এর একটা উল্টো দিকের জায়গা তৈরি করো তো দেখি। এই উল্টো দিকের জায়গা তৈরি করবার চ্যালেঞ্জটা নিয়ে আমরা আমাদের আমাদের মতন করে একটা করবার চেষ্টা করেছিলাম এবং পেরে গিয়েছিলাম, কিন্তু পেরে গিয়েছিলাম। এফএম ভীষণ জনপ্রিয় হয়েছিল, এতে তো কোনো সন্দেহ নেই। ফলে আমার খুব, আমি বলতে পারি যে যদি সিরিয়াসলি ভালো জিনিস যদি খুব মজা করে করা যায়, আমি এখন একটা এফএম চ্যানেলে একটা সকালবেলার অনুষ্ঠান করি, আমি তোমাকে বলছি যে যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটা করবার কথা, ভক্তি টক্তি ইত্যাদি, আমি সেই জায়গা থেকে অনেকটা পর্যন্ত সরে এসেছি। মানে নেহাতের বড়কর্তারা বোম্বেতে থাকেন, তারা হয়তো টের পান না, আর এখানে যারা আছে তারা আমায় খুব ভালোবাসে, এবং লিসনারের সংখ্যা খুব বেশি, সেইটাও একটা কারণ হতে পারে। কিন্তু মানুষ কিন্তু খুব সিরিয়াস কথাও তুমি যদি খুব সহজ করে এবং সেই রকম করে বলতে পারো, তাহলে কিন্তু শোনবার মতন মানুষ আছেন, প্রচুর পরিমাণে আছে। এইটা প্রমাণ করে দিয়েছিল এফএম, হ্যাঁ, কোনো সন্দেহ নেই। ফলে আমরা সবাই আমাদের নিজেদের মতন করে ভালো করে কাজ করবার চেষ্টা করেছি। তারপরে যেটা হলো, সেটা সত্যি কথা বলতে কি, এখানে রেডিওর লোকেরা আছেন, সমরেশদা এর মধ্যে ছিলেন না, কিন্তু হয় কি জানো তো, মানে যারা পারফর্মার নন তারা যখন বলতে থাকেন না এইটা নিয়ে করো ওইটা নিয়ে করো, তখন যারা পারফর্মার তাদের ক্ষেত্রে বড্ড অসুবিধা হয়। কারণ যারা পারফর্মার তারা একটা ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারে যে এইটা করলে ভালো হবে, এইটা করলে ভালো হবে না। যারা, আমি খারাপ অর্থে বলছি না, আমলা, তাদের মধ্যে অনেকে আমার খুব ভালোবাসার মানুষ, কিন্তু তারা যখন বলতে লাগলেন যে এইটা করো ওইটা করো, তখন একটা বড় গন্ডগোল তৈরি হয়ে গেল বলে আমার নিজের বিশ্বাস। তারপরে এরকম একটা নিয়ম হলো যে না, এফএমটা কম বয়সীদের দিয়ে করাতে হবে, এই সমস্ত করে। এখন যখন কি হয় আমি খুব ভালো জানি না। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তোমরা পরপর ওই এফএম নিয়েই কমেন্ট আসছে, এগুলো একটু পড়ে দেওয়ার পরে আমি একটা অনুষ্ঠানের কথা তোমায় বলবো, যেটা আমাদের কাছে হট ফেভারিট অনুষ্ঠান বলে হয়েছিল, সৌমিত্রদার একটা অন্যতম সেরা অনুষ্ঠান। আমি বলছি অনুষ্ঠানটার কথা, আগে বলে দিই। মহুয়া গাঙ্গুলি খুব ভালো লাগছে লিখেছেন। সুপ্রিয় রায়, এফএম এর গল্প শুনবো না, শুনছিস তো, হচ্ছে এফএম এর গল্প। আমার জিজ্ঞাসা ছিল যে কি জিজ্ঞাসা ছিল, লিখে জানা, তাহলে সৌমিত্রদার কাছে পৌঁছে দিচ্ছে। সুমন ব্যানার্জি, এফএম শুরুর দিনগুলো, তোমাকে ঘিরে আমাদের জুনিয়রদের আড্ডা এখনো মিস করি। আমি যে অনুষ্ঠানটার কথা বলছি সেটা হচ্ছে যে তোমার এবং শ্যামলীর একটি অনুষ্ঠান আমার আজও মনে আছে, উত্তর বনাম দক্ষিণ। কলকাতার উত্তর এবং কলকাতার দক্ষিণ চিরকালের একটা লড়াই তো থাকে, আভিজাত্য এবং নবত্বকে আকৃষ্ট করা, মানে নবত্বকে আপন করা। সাউথ আর নর্থের মধ্যে এই দুটো তফাৎ। অরুণাংশুদাও চলে এসছেন, শুনছি, ভালো লাগছে। অরুণাংশু বিশ্বাস, দাদা প্রণাম দিও। তো এই উত্তর এবং দক্ষিণের যে দুটো জায়গা তোমরা মিলিয়েছিলে গোটা অনুষ্ঠানটা ঘিরে, উত্তর বনাম দক্ষিণ,
মানে ওয়ান অফ দ্য মাইলস্টোন প্রোগ্রাম অফ এফএম, অল ইন মানে আকাশবাণী এফএম আর কি। তো আমার এখনো মনে আছে যে ও উত্তর পেয়ে গেছে বলছে সুপ্রিয় রায়। হ্যাঁ, উত্তর পেয়ে গেছে, পেয়ে গেছিস না? ভেরি গুড। তো এই ধরনের যে অনুষ্ঠান, ধরো আজকে অনুষ্ঠান করতে গিয়ে কোনো মজাদার অভিজ্ঞতার কথা যদি তোমাকে বলি, তুমি একটা যে কোনো অভিজ্ঞতা একটু বলো না, যদি তোমার সেরকম কিছু মনে থাকে এফএম করার মৌ আছে তো, ক্ষেত্রে। তাহলে মৌয়ের গল্পটাই ও। বলি নাকি? আচ্ছা, সেটাই হোক তাহলে, সেটাই হোক। এফএম এ গোড়ায় গোড়ায় যেটা ছিল সস্ত্রীক অনুষ্ঠান হতো আর কি, আমি আর হ্যাঁ। আমার স্ত্রী সুমিতা, ফলে ওটা বলা প্রায় অভ্যেস হয়ে গিয়েছিল, নমস্কার এখন আমি আপনাদের সামনে আছি সৌমিত্র বসু, আমার সঙ্গে আছেন সুমিতা বসু, এরকম বলাটা অভ্যেস হয়ে গিয়েছিল। তা পূর্বাশা রায়ের সঙ্গে একটা অনুষ্ঠান হচ্ছে, পূর্বাশা এখন কি হয়েছে কে জানে, পূর্বাশার সঙ্গে অনুষ্ঠান হচ্ছে, আর আমি বলেছি ব্যানার্জি। যে নমস্কার আপনাদের সামনে উপস্থিত হয়েছি এখন আমি সৌমিত্র বসু, আমার সঙ্গে আছেন পূর্বাশা বসু, বলে নিস্তব্ধ, মানে আমার দিক থেকে নিস্তব্ধতা আর কি হয়ে গেল, আমার চাকরিটা গেল। তো তারপরে তো যাই হোক পূর্বাশা ম্যানেজ করে, স্মার্ট মেয়ে ম্যানেজ করে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে পূর্বাশাকে বাড়ি পৌঁছে দিলাম, সেদিন খুব ঝড় বৃষ্টির রাত্রি ছিল, আগে তো মেয়েদের পৌঁছে দেওয়া হতো, তারপর আমি বাড়ি ফিরলাম, তখন অনেক রাত, 12টায় শেষ হয়েছে, তারপর বাড়ি ফিরতে ফিরতে একটা তো বেজেইছে। দরজা খুলে দিল বউ, খুলে দিয়ে পেছন দিকে উঁকি মারছে, আর কি হলো, বলো না পূর্বাশা বসু কোথায়, তাকে আনলে না? মানে এইরকম সব পারিবারিক অশান্তির নানান রকম কারণ এফএম চ্যানেলের সূত্র ধরে ঘটেছে। এটা শুনেছিলাম মানে ক্যান্টিনে শর্মিষ্ঠা মিষ্টি এসে বলেছিল আমাদেরকে, শর্মিষ্ঠা এসে বলল যে সৌমিত্রদার সঙ্গে রাত্রিবেলা কথা, অনুষ্ঠানটা দুর্ধর্ষ হয়েছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটা নিয়ে মানে আমাদের ফাটিয়ে আড্ডা হয়েছিল যাকে বলা যায় আকাশবাণী ক্যান্টিন রুমে। এই যে আড্ডার কথা তুমি বলছিলে আর কি, সত্যিকারের একটা সমৃদ্ধ আড্ডা যদি বলতে হয়, যে আড্ডায় অনেক কিছু পাওয়া যাবে, যতটুকু পরিমাণ নুন ততটুকু পরিমাণ মরিচও থাকবে, এবং তার সঙ্গে চা টা ফা যা কিছু থাকার কথা, এই সমস্তটা মিলে এই যে আড্ডার একটা অনুরণন সর্বক্ষণ চলতে থাকতো, যে কারণে এফএম অনুষ্ঠান করাটা, আকাশবাণী এফএম এর যে অনুষ্ঠান করাটা, সেটাও যেন প্রাঞ্জল হয়ে যেত যখন মাইক্রোফোনের সামনে সবাই গিয়ে বসতো। আমি আমাদের যারা সমসাময়িক তাদের কথাও বলছি যে সেই সমস্ত জায়গা থেকেও বলা যেতে পারে যে এফএম কিভাবে আমাদেরকে টেনে নিয়ে গিয়েছিল একটা সময়, বাধ্য করেছিল মানুষকে রেডিও শুনতে, যে শুনতেই হবে, ইউ হ্যাভ টু লিসন রেডিও, এই ব্যাপার। আচ্ছা, অমিতাভ মুখার্জি লিখছে খুব ভালো লাগছে, সৌমিত্রদাকে অনেক বছর দেখছি ও শুনছি, দারুণ লাগছে। উমা মিত্র লিখছে, ও সৌমিত্রদা দারুণ। আচ্ছা, তুমি কি এত পরে, তুমি কি এত পরে ঢুকলে মা আমার? উমা মৈত্র না, আচ্ছা মনে নেই তোমার সেই মাস্টার মশাইয়ের গল্পটা বলো, যিনি তোমাকে চমকে দিয়েছিলেন। হ্যাঁ, কি সেই গল্প গো, একটু শুনি গল্প। মনে পড়ছে না মাস্টারমশাইয়ের গল্প চমকে দিয়েছিলেন, আমার খেয়াল হচ্ছে। আচ্ছা সৌমিত্রদা খেয়াল হচ্ছে না, তোর যদি মনে থাকে অল্প একটু লিখে জানা, তাহলে সেই গল্পটা একটু শুনে নেবো যতটুকু সময় আছে তার মধ্যে। আচ্ছা, তো আকাশবাণী এফএম একটা জায়গা, এবং রেডিও নাটকের ক্ষেত্রে তোমার লেখালেখির প্রসঙ্গ মাঝখানে এসেছিল, নুনমরিচের প্রসঙ্গ এসেছিল, তো নাটক লেখাও একটা পার্ট। আচ্ছা, সুপ্রিয়রা আরেকটি লিখেছে, কি লিখেছে, উর্বিদির সাথে একটা পুজো পরিক্রমা, আমার আজও মনে আছে, আমাদের বাইরের টিমেদের বলা হয়েছিল প্যান্ডেলের পিছনের অন্ধকারে কিশোর কিশোরীদের খুঁজতে। তাই? আচ্ছা, অদ্ভুত অদ্ভুত। অমিতাভ মুখার্জি লিখছে, সেই 1997 সালে পৌঁছে গেলাম, অনেক অনুষ্ঠান ফোন করেছি, কথা বলেছি, বেশ হ্যাঁ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যতটুকু সময় আছে। আপনারা আছেন আমাদের সঙ্গে রেডিও ম্যানিয়ার এই আজকের 12তম আড্ডায়, আমাদের সঙ্গে প্রাণচঞ্চল প্রাণবন্ত সৌমিত্র বসু। হ্যাঁ, তোমার যে কথাটা হচ্ছিল সেটা হচ্ছে যে নাটক লেখার যখন প্রসঙ্গ এলো, তোমার আরেকটি নাটকের একটু অংশ শুনবো বলেছিলাম, তো একটি মানে দেখো সময় এতটা কম থাকে না, ইচ্ছে থাকলে অনেক কিছু শোনানো হয়ে ওঠে না, তো
তো হ্যাঁ, তোমার সেই নাটকটি একটু শুনে নি আজকে এই অবসরে। কাজল, রচনা সৌমিত্র বসু, প্রযোজনা রামজীবন মিত্র, নাটক কাজল। যাই যাই। কিরে, এত দেরি হলো ফিরতে? এরা কারা? মামা, এ হচ্ছে তপন, আর ইনি তপনের বৌদি। ও, নমস্কার নমস্কার। নমস্কার। এই থাক থাক তপন, আমাকে আর প্রণাম করতে হবে না। তা কেন? আপনি গুরুজন। কেবলমাত্র বয়সে বড় হওয়াটাই তো আর কোনো যোগ্যতা নয়। হ্যাঁ, সে কথা আমিও মানি। বয়সের জন্য আমি আপনাকে প্রণাম করছি না। তাহলে ওই কাজলের মুখে আপনার সম্বন্ধে যা শুনেছি তার মধ্যে তো অতিরঞ্জনও থাকতে পারে, নিজে যাচাই না করে। ওফো, এই শুরু হলো তর্ক। বৌদি, আপনার বসুন, আমি চায়ের জলটা চাপিয়ে দিয়ে এক্ষুনি আসি। আরে না না, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর অত ব্যস্ত হতে হবে না। আপনি বসুন। হ্যাঁ বসি। বলছিলাম, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ। মানে, আপনাকে দেখার পর থেকেই মনে হচ্ছে। আপনার মনে হচ্ছে, আর আপনাকে দেখেই আমার মনে পড়ে গেছে। তাই? হ্যাঁ, আসলে আসলে আপনাকে এত চেনা লাগছে, অথচ আপনার কোনো দোষ নেই। তখন এই দাড়িটা ছিল না, চুলও অনেক কাঁচা ছিল, আর সবাইকে মনে আনার ইচ্ছেও তো সকলের না থাকতে পারে। মানে আপনি আচ্ছা, আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক মনে পড়েছে। কি হলো বৌদি? কি হলো হঠাৎ? হ্যাঁ, আমি সে। আর আর কাজল, কাজল তাহলে? হ্যাঁ, কাজল সেই সন্ধ্যারী মেয়ে। কি হলো? ওরকম উঠে পড়লে কেন? তপন, চলে এসো। কোথায় যাব? তুমি কি বলছো? আমি তো কিছুই। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তুমি চলে এসো আমার সঙ্গে। এসো বলছি। বৌদি, কি হয়েছে বৌদি? আপনার কি হলো? আমি জানি না, জানো, আমি তো কিছুই। আমি তুমি ওর সঙ্গে যাও তপন, ওর কাছ থেকেই সব জানতে পারবে। শুনুন, যাবার আগে আপনাকে একটা কথা বলে যাই ধীরেন বাবু। কাজটা কিন্তু আপনি ঠিক করেননি। তপু, তপু, চলে এসো আমার সঙ্গে। এসো বলছি। বৌদি। মামা, কি হলো মামা? কি কাজের কথা বলে গেলেন বৌদি? ওরা চলে গেলেন। বলবো বলবো, সব বলবো। এবার তো সব বলতেই হবে। সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য নাটকের অংশগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে রাখতে হয়েছে। সেই জন্যই আর কি সৌমিত্র দার লেখা নাটক কাজলের এর রেডিও রূপটা কিন্তু আমার মনে ছিল না। এটা স্টেজে করেছিলাম আমি, সেটা তো খুব ভালো হয়েছিল তা নয়, কিন্তু স্টেজে করেছিলাম। তাতে রীতা করেছিল, সব করেছিল আর কি, আর কারোর নাম মনে পড়ছে না। কিন্তু রেডিওর জন্য একেবারে অন্যরকম করে সাজানো হয়েছিল দেখছি, এবং অমর গাঙ্গুলি করেছিলেন, সেটা আমার মাথায় ছিল না। হ্যাঁ, অমরদা ছিলেন, আর সুমিতি ছিল। একদম ভুলে যাওয়া ব্যাপার ট্যাপার গুলো নিয়ে না না, আমি আসলে সমস্যা যেটা হয় যে রেডিও নাটক পাওয়ারও একটা বিরাট সমস্যা হয়। এবার এখন তো আমি চাইলেও তো আর্কাইভ থেকে কোনো কিছু জোগাড় করে সবাই সঙ্গে ভাগ করে শুনতে পারবো না বা শোনাতে পারবো না। আমাকে সমরেশদা একটা দুটো নাটক পাঠিয়ে দিয়েছেন, মানে সমরেশদা খুব সেদিক থেকে বলবোই যে খুব ভালো, টুকটুক টুকটুক করে পাঠিয়ে দেন। তো সেই জন্যই আর কি এগুলো সংগ্রহ করতেই হয়েছে। দুটো ব্যাপার, একজন মানুষকে যখন ধরতে হয়, ব্যক্তিটা তার ধরতে হয়, তার বিভিন্ন দিকের একটা জায়গা থাকে। তো
একটু আগে অভিনেতা সৌমিত্র বসুকে দেখছিলাম, এখন লেখক সৌমিত্র বসুকে আমরা পেলাম আর কি এর মধ্যে। আচ্ছা, যারা যারা এসছে, স্বপ্নাদি এত সুন্দর আলোচনা না শুনলে খুব মিস করতাম লিখছেন। দোয়েল সাহা, দোয়েল শুনছি, হ্যাঁ শোন, সবাই মিলে আমরা শুনছি, সৌমিত্রদাকে শুনছি আমরা সবাই মিলে। আচ্ছা, সবকিছুর কথা হলো, এবার আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে তোমারই লেখা গল্প নিয়ে অর্কদ্বীপ, অর্ক একটি ফিল্ম বানিয়েছে বৃষ্টির মুখোমুখি। তাতে তোমারও অভিনয় আছে অবশ্যই। তো যাই হোক, তো রচনাটা তোমার ছিল এবং সংলাপ, চিত্রনাট্য, সম্পাদনা, পরিচালনা, এই পুরো বিভাগটাই অর্ক সামলেছে। তুমি স্বাতী মুখোপাধ্যায়, শিল্পী দাস, অতনু চক্রবর্তী এবং অন্যান্য অনেকেই এই ছোট্ট ফিল্মটাতেও করেছো। এর সম্পর্কে যদি একটু কিছু বলো। বৃষ্টির মুখ, ফিল্মটার সম্পর্কে আমার সেরকম কিছু বলবার নেই। মানে ফিল্মটা অর্ক আমাদের দলের ছেলে, আমাদের দলের একটা, আমাদের তো টাকা পয়সা এমনি কিছু নেই, কিন্তু তবু যেটুকু টাকা পয়সা আছে আর কি, মানে আমরা যেটা বলবার সেইটুকু না বলে নিলে অসুবিধা হবে। সেটা হচ্ছে যে খুব কম পয়সা, মানে 2000, 2500, 3000 টাকায় আমরা যে কোনো জায়গাতে নাটক করতে প্রস্তুত। এরকম করে আমরা প্রচুর শো করি, এখন তো সব বন্ধ। সেটা করে 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 কিছু কিছু টাকা পয়সা জমে, তাতে করে দলের বেকার ছেলে পুলেগুলোকে কিছু টাকা দেওয়া যায়, তাতেও কিছু টাকা থাকে। এরকম করে যদি কারুর কিছু মনে হয় যে আমি এই কাজটা একটু করতে চাই, এবং অর্ককে আমরা 5000 টাকা দিয়েছিলাম, বলেছিলাম তুই এর থেকে করে নে। তার বাইরে নিজে, তাতে করে যেটা হয়েছিল, অর্ক নিজের মতন করে অনেকগুলো শিখতে পেরেছিল, মানে প্রফেশনাল লোককে দিয়ে করাতে পারেনি, সেই জন্য শিখতে পেরেছিল। যাই হোক, এটা আসলে শ্রাবন্তী মজুমদার একটা অনুষ্ঠান করতো বিলেত চলে যাওয়ার পরে, না আগে, না পরেই, বিলেত চলে যাওয়ার পরে FM চ্যানেলে একটা অনুষ্ঠান করতো। তাতে এরকম একটা ব্যাপার ছিল যে সোমবার সা, মঙ্গলবার রে, বুধবার গা, মানে গা সা দিয়ে একটা গল্প হবে, রে দিয়ে একটা গল্প হবে, এরকম করে গল্পগুলো আমি লিখতাম। আচ্ছা, তো সেই গল্পগুলো তার একটা সংকলন বেরিয়েছিল, শ্রাবন্তীর জন্য গল্প নাম দিয়ে একটা সংকলন বেরিয়েছিল। সেই সংকলনটা পড়ে অর্কর খুব পছন্দ হয়েছিল। আরো কেউ কেউ বলেছিলেন যে এগুলো নিয়ে ছবি বানাবেন, ছবি করা যায় এগুলো নিয়ে, তা অর্ক করে ফেলেছিল। এই আর কি, এই গল্পটা শ্রাবন্তীর জন্য গল্পের মধ্যে রয়েছে। আচ্ছা আচ্ছা। আর নতুন যে নাটক, ধরো তোমরা অভিনয়ের মধ্যে ছিলে, আবার এই অতিমারী পরিস্থিতির জন্য খানিকটা হলেও স্তব্ধ করে দিল জায়গাটাকে। তো এই আশ্রমিক যে নাটকটা, যেটা তুমি পাঠিয়েছিলে আমাকে, আমি এদের মানে যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের কাছে নতমস্তকে আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি, মার্জনা চাইছি এর জন্য, যে অডিও ভিজুয়াল ব্যাপারটা দেখানোর মতন যে টেকনোলজি, যে প্রযুক্তি, সেই জায়গাটা আমার হাতে এই মুহূর্তে নেই, তাই দেখাতে পারছি না। তো সৌমিত্রদার মুখেই শুনি যে আশ্রমিক নাটকটা কিভাবে তৈরি হয়েছিল এবং বর্তমানে তার অবস্থাটা কিরকম আছে বা কেমন আছে। আশ্রমিক একটা অভিনয় হয়ে বন্ধ হয়ে গেল কোভিডের জন্য। আচ্ছা, আশ্রমিকের গল্পটা আসলে আমি অনেকদিন আগে পুরুলিয়ায় একটা, পুরুলিয়ার যে রামকৃষ্ণ মিশনের স্কুলে, সেখানে একটা বক্তৃতা দিতে গিয়েছিলাম। সেখানে মহারাজের সঙ্গে আমার বেশ আলাপ পরিচয় হলো। তাতে করে মহারাজ একটা কথা বলেছিলেন যে আসলে এখানে আমরা তো একটা ব্রত নিয়ে আসি, কিন্তু যারা SSC পাস টাস করে এখানে আসেন তারা হয়তো সবসময় আমাদের এই ব্রতের কথাটা মাথায় রাখেন না, তারা এটা আর 5টা চাকরির মতন করেই বা আর 5টা স্কুলের চাকরির মতন করেই দেখেন। এই কথাটা বলেছিলেন। এইটা আমার ভেতরে একটা, যা হয় না, একটা ভেতরে ঢুকে গেল। সেইটার সূত্র ধরে এই রকমের একটা ক্রাইসিস নিয়ে একটা গল্প শুরু হয়, এবং তার মধ্যে হয়তো সমকালীন রাজনীতির খানিকটা চাপ এসে পড়ে, এইসব নানান রকম করে একটা গল্প তৈরি হয় আশ্রমিক, যাতে লেখাপড়া ব্যাপারটা কি, রাজনীতি জীবনের সঙ্গে তার সম্পর্ক কি, আদর্শহীন, এই সবটা মিলিয়ে একটা গল্প তৈরি হয় আর কি। সেটা আমরা একটাই অভিনয় করতে পেরেছিলাম। আসলে আমাদের দলের যেটা ভাবনা অন্তর্মুখের,
সেটা হচ্ছে আমরা আর হল ভাড়া টাড়া নিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়ে নাটক করব না। আমরা একটা নাটক তৈরি করব, সেটা যে কোনো জায়গায় অভিনীত হতে পারবে। ধরা যাক আমি 2000, 2500, 3000 টাকা দিলেই আমি গিয়ে নাটকটা করে আসতে পারবো। তার চেয়ে কম পয়সাতেও করতে পারি না তা নয়, সেরকম করেছি। ট্রেনে করে গেলাম, গিয়ে নাটক করলাম, তার মধ্যে যা যা কিছু হলো করে দিলাম, এবং তাতে 500-600 টাকা লাভও থাকে। একটা শো করে 500-600 টাকা কোন দলের লাভ থাকে না তো। এইরকম করে আমরা প্রচুর, মানে বছরে অন্তত 45-50টা করে শো করে থাকি। এখন একদম স্তব্ধ হয়ে গেছে পুরোটা, কিন্তু এইভাবে নাটক করি আমরা। এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু কিছু কাজ করি, যেমন ধরা যাক থিয়েটার ইন এডুকেশন। স্কুলে পাঠ্য যেগুলো আছে সেই পাঠ্যগুলোর ওপরে নাটক তৈরি করা এবং সেটা স্কুলের ছেলে মেয়েদের সামনে অভিনয় করে দেখানো। তাতে করে হয় কি, যেটা একবারে বইয়ে পড়ছে সেইটাকে যখন সশরীরে চোখের সামনে দেখতে পায়, তখন তার একটা প্রতিক্রিয়া কোথাও তৈরি হয়ে ওঠে। এইরকম করে আমরা নানান ভাবে, এবং তার জন্য যে টাকা পয়সাটা পাই, যেহেতু খরচাটা খুব কম, সেই জন্যে কোনো অসুবিধে হয় না। আমাকে হল ভাড়া দিতে হচ্ছে না, আমাকে কাগজে বিজ্ঞাপন দিতে হচ্ছে না, মেকআপ থেকে সেট থেকে আলো থেকে সবই আমরা নিজেরা করছি। ফলে সেদিক থেকে খুব সুবিধে আছে। এইরকম একটা ব্যাপার আমরা তৈরি করে নিতে পেরেছি, এবং সেটা নিয়ে খুবই বলবো সফলভাবে আমরা বছর 6 চালিয়েছি। এখনকার কথাটা সম্পূর্ণ আলাদা। সত্যি তাই, সত্যি তাই। আচ্ছা, তবুও চেষ্টা করছি আমি সামান্য একটুখানি অডিওটাই যদি শুনি আশ্রমিকের, একটুখানি আন্দাজ পাওয়ার জন্য। আমি একটু একা আপনার সঙ্গে কথা বলতে চাই। জায়গাটা সেভাবে ভিজিট করার কথা, তার জন্য বলতে পারি। আচ্ছা, আপনারা তো ক্যাম্পাসটা ঘুরে দেখুন তো, একে ঠিক চিনতে পারেন কিনা? হ্যাঁ, তো অপূর্ব তিনি কনফেস করেছেন। মানে কি করে কাল রাতে গো ব্যাক সেম পোস্টার লাগাতে গিয়ে ধরা পড়েছে। তা কি করে হবে? আমাদের আশ্রমের গেট তো রাত্রি 9টার সময় বন্ধ হয়ে যায়, না এখান থেকে বেরিয়ে তো কোনো জায়গায় গেট দিয়ে তো যায়নি। ক্যাম্পাসের কোথাও একটা গাছের ডাল পাঁচিল পর্যন্ত গেছে, সেখান থেকে। হ্যাঁ, তার সারা রাত আমাদের কাছে ঢুকছিল। আপনার সঙ্গে নিজে কথা বলেছি, নাফিন বেরিয়ার 50 ছেলে দলে করে ফেলেছে, ওকে আমরা ছেড়ে দেবো। আপনি তো সেটা হ্যাঁ, আমি ওকে গিয়ে রিলিজ করে দিচ্ছি। পুলিশের জিপ এখানে আসবে না, প্রাইভেট গাড়িতে ওকে আমরা এখানে পাঠিয়ে দেবো। তবে ওকে একটু আপনাদের ওয়াচ করুন, কারণ 50 ছেলে দলে করে ফেলেছে, ধরা পড়েছে, আর কিছু কথা করে ফেলেছে। সুতরাং ও বাইরে বেরোলে ছোটখাটো অ্যাটেম্প হতেই পারে। বাইরে আপনার রেসিডেন্সিয়াল হ্যাঁ অবশ্যই ছেলেটি লোকাল, ও যা বলছে না ও লোকাল। আচ্ছা, একটা কথা আপনাকে বলি যে লোকাল ছেলেদের আমরা মাসের মধ্যে একদিন বাড়িতে যাওয়া মাসে শেষ লাস্ট সানডে ও বাড়ি গিয়েছে। আমি জানি না মানে বাড়ি গিয়েছিল। ফেয়ার এনাফ, তার মানে ওর বাড়িতে কিছু না এনকোয়ারি করতে হবে। যাকে ওসব হয়ে যাবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার স্কুলের সিআরটিতে কিন্তু আমরা ক্যান্সেল করে দিচ্ছি, কারণ এইরকম একজন এলিমেন্ট রেসাল্ট হয়ে যাওয়ার পরে না নেওয়াটা বেস্ট। কারণ এরকম এলিমেন্ট রেসাল্ট হয়ে যাওয়ার পরে রিস্ক নিলেই কিছু একটা গন্ডগোল হতেই পারে। কর্নাফিক সেভেন প্রেজেন্সে দু একজন ক্রিকেটিং সাহসী করবে, তাতে আপনার লস। চলিতা এইটুকুই শুনতে হলো। খুবই খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো। মানে আসলে যেটা স্টেজে হয় না, সেইটা শুধু শুনে সত্যি তাই বোঝা যায়, এবং সেটা একটা আক্ষেপও বটে। তো যাই হোক, আক্ষেপ করার জায়গায় থাকবো না। এবার চলে যাচ্ছি দোয়েলের পর অরুণাংশুদা আবার লিখছেন, কলকাতা বেতারের অন্যতম গর্বের অনুষ্ঠান বেতার নাটক। সেই কোন ছেলেবেলা থেকেই তার দুর্বার আকর্ষণ, আর এক্ষেত্রে সৌমিত্র বসু এক অনন্য শিল্পী। এটা কিন্তু আমরা কেউ বলছি না, অরুণাংশু বিশ্বাস বলছেন। আচ্ছা, দোয়েল আবার লিখছে, যত শুনছি তত সমৃদ্ধ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এই অনুষ্ঠান
করার দোয়েল, তোদের সবাইকে রেখেই বলছি, যেমন সৌমিত্রদা একদম শুরুর দিকেই বলছিলেন না যে পাওয়া প্রাপ্তি আর কি হতে পারে। প্রাপ্তি এটুকুই, একটা হচ্ছে যে একটা মানুষকে বহুদিন দেখিনি, অন্তত ভার্চুয়ালি একটা মানুষকে দেখলাম যে মানুষটা কেমন আছে, এটা একটা জায়গা, সৌমিত্রদাকে দেখছি। আরেকটা জায়গা, কাকে পাওয়া মানে তার কাছ থেকে কিছু পাওয়া, সেটা যেভাবেই পাওয়া হোক, সেটা তার অভিজ্ঞতার জায়গা থেকে পাওয়া হোক, তার গল্পের ভান্ডার থেকে পাওয়া হোক, বা তার যে কোনো জায়গা থেকে পাওয়া হোক। এইটা একটা অনেক বড় পাওয়া, কারণ ওই যে গোল হয়ে ঘিরে আকাশবাণী ক্যান্টিনে যে আড্ডাটা আমরা মিস করছি, এটা সুমন একটু আগে কথা বললো, সেই মিস করা আড্ডার খানিকটাও যদি আজ প্রায়, আমি যদি ভুল না করি, তাহলে অন্তত পক্ষে 15 বছর পরেও যদি ফেরত পাওয়া যায়, ছেড়ে আসার জায়গাটা থেকে বলছি আর কি। তো সেইটুকু জায়গাও দেখার যদি জায়গা থাকে, তো সেটা একটা জায়গা হতে পারে যে নতুন করে একটা কিছু পাওয়ার জায়গা, এইটার জন্যই কাজটা করা। এটা এখান থেকে প্রাপ্তি বলতে, হ্যাঁ পরবর্তীকালে অনেক কিছু হতেও পারে, সেটা অন্য জায়গায়, যতদিন না হচ্ছে ততদিন তো এইটুকু প্রাপ্তি থাক, বা না হয় অপ্রাপ্তি রইলো। জীবনে কত কত প্রাপ্তি থাকে না তো, তার জন্য আমাদের তো কোনো ক্ষেত থাকে না, কি সৌমিত্রতা, তাই নয় কি? একদম, অপ্রাপ্তি বলে কিছু ভাবতে নেই, যেটা পাচ্ছ সেটাই চেটে নাও ব্যাস, সেটাই একদম, সত্যিই তাই, সত্যিই তাই। আচ্ছা, এবার যেটা বলেছিলাম, তোমার কাছ থেকে লোভ সামলাতে পারবো না, তুমি বলেছিলে আমি যদি এইটা করি তোর কি পুরো অনুষ্ঠানটা যদি চলে যায়, আমি চলে যায় যাবে, তোমার লেখার একটু অংশ শুনবো, সেটা তোমার যে পছন্দ, যে লেখার যা পছন্দ হয় সেটাই, এটা একটু শুনবো, কারণ সময় ক্রমশ শাসন করতে আরম্ভ করেছে। তোমার তোমার লেখা একটা কবিতা দিয়ে শেষ করা হোক, যা যা খুশি, যা খুশি, তোমার যা খুশি, ছোট্ট বলো, বড় বলো, মেজো বলো, সেজো বলো, যা খুশি। ভেতরে ভেতরে গড়ে তুলছিলে, কাউকে বুঝতে দাওনি, নিঃসাড়ে ছিল তুমুল রণন, কতদিন ধরে কেঁপেছ, তীব্র আততি উপর্যুপরি নীরব দহনে ফেটেছে, বন্য পশুরা টের পেয়েছিল, তাই ভয়ে ছিল পালিয়ে, অথচ মানুষ ভেবেছে এ দ্বীপ শান্ত ও নির্বীর্য, পায়ে পায়ে যদি পড়ে ছাপ তবু বেলাভূমি রবে শায়িতই, ঘুণাক্ষরেও জানতে পারেনি গর্ভের সেই চিৎকার, বালকের মতো প্রতিজ্ঞা রূঢ়, ঠোঁটে ঠোঁট চেপে বসেছে। এই অবেলায় যখন সাগরে নিমগ্ন ওই সূর্য, শেষ বিকেলের কায়াহীন আলো শঙ্খের মতো বাজছে, দারুণ ঝঞ্ঝা ছুঁড়ে ফেলে দিল যা কিছু ভুবনে প্রিয় নয়, মাটি পাথরের মুঠো ভরা রাগ আকাশকে দিল ধাক্কা। ভেতরে ভেতরে গড়ে তুলছিলে, নিজেও কি তুমি জানতে? এটা আমার কবিতা, একটা আশ্চর্য দ্বীপ কবিতার নাম। আচ্ছা, এটা কি প্রকাশিত না অপ্রকাশিত? বেরিয়েছিল বোধহয় কোথাও, অনেকদিন আগে। আচ্ছা, কোথাও বেরিয়েছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি করতে তো ইচ্ছে করে না, শুরুতেই আমি বলে দিচ্ছি আপনাদের কাছে, কারণ রেডিও ম্যানিয়ার এই এক একটা সন্ধে খুব প্রার্থিত কাঙ্ক্ষিত সন্ধ্যা হঠাৎ হঠাৎ করে আসে, 15 দিন অন্তর, 20 দিন অন্তর, 1 মাস অন্তর। এইসব মানুষকে পাওয়া সেটাও ভাগ্যের ব্যাপার, সময় বার করে তাদেরকে নিয়ে আসা। সৌমিত্ররা আছে বলে ভয় লাগছে, কারণ আমি কোন শব্দটা বলবো আবার ঢপ করে সৌমিত্র ধরে নেবে, বলবে যে ভাগ্য আবার কি, আসলেই পারি। তো যাই হোক, আচ্ছা, সবরেজদা আরেকটা লিখেছেন, রোজ দুপুরে আমার রেডিও নাটকটা শুনলে খবর হজম হয় না। রেডিও নাটক না শুনলে আমাকে রোজ শুনতেই হয়, নিশ্চয়ই শুনবেন। আচ্ছা, হ্যাঁ, সেই রকমই এই রেডিও নাটকের কথাই যখন হলো, সব কটা মাধ্যম ছুঁয়ে গেছি, একটি মাধ্যম ছুঁতে এখনো বাকি আছে। আচ্ছা, মৌয়ের নিশ্চয়ই মনে পড়ছে আমাদের পাড়ার হওয়া এক কবি সম্মেলনের কথা, সৌমিত্রদাকে সভাপতি হিসেবে ধরে বেঁধে এনে বেচারা কি সমস্যাই না পড়েছিল, যাকে সে আরেকদিন না হয়। সুপ্রিয়ই সেই বদমাইশটা না, যে আমাকে এখানে লিখেছিল, বাবা জীবনে ভুলবো না। আচ্ছা,
হ্যাঁ, অমিতাভ মুখার্জি লিখছে শুধুই একরাশ মুগ্ধতা, খুব ভালো লাগলো। ভালো লাগার একদম শেষটুকু নিতে নিতে বেরোবো আমরা দুজনে মিলে। সেটা হচ্ছে যে একটি মাধ্যমে আমরা শুনিনি, শ্রুতি নাটক। যদিও এটা ছিল ভিডিওতে, আমাকে অডিওটুকু বার করে নিতে হয়েছে, অডিওর নির্যাসটা বার করে নিতে হয়েছে, কারণ যে দুজন মানুষ এই শ্রুতি নাটকে অংশগ্রহণ করেছেন তারা আকাশবাণী FM এ দাপিয়ে বেরিয়েছেন। তাই এখানেও সেই একই ব্যাপার, এবং নাটকটি অত্যন্ত ভালো। মনমথ রায় লেখা নাটক কুকুর বিড়াল, সেটিকেও সংগ্রহ করতে হয়েছে। আচ্ছা, আজকের অনুষ্ঠানটা শুনতে শুনতে কবি নিভাদির কয়েকটি লাইন মনে পড়ছে। বৃক্ষের মতো মানুষ দু চারজনই আছে, খুঁজে খুঁজে ফেরো তারে সহস্র সুখের ভিড়ে, সহস্র মুখের ভিড়ে। যদি পেয়ে যাও ছায়াতে দাঁড়িয়ে, তার অগ্নি ও অশ্রু সব জমা করে নিও। অবশ্যই দোয়েল, এই জমা করার জন্যই এই শেষ অংশটুকু। নমস্কার। নমস্কার। আরেকটি শ্রুতি নাটক নিয়ে এলাম আপনাদের সামনে। আমি সৌমিত্র বসু, আমার সঙ্গে সুমিতা বসু। এই নাটকটি মন্মথ রায়ের লেখা, খুব ছোট্ট একটা নাটক, কুকুর বিড়াল, মঞ্চের জন্য লেখা, কিন্তু সব মিলিয়ে মিনিট তিনেকের মতন ছোট। এরকম নাটক মন্মথ রায় অনেক লিখেছে। আমি সেটাকে আরেকটু বাড়িয়ে নিয়েছি, সেটা খানিকটা যুগোপযোগী করবার জন্য। আর মিনিটের নাটক মানে বড্ড ছোট হয়ে যায়, শ্রুতি নাটক হিসেবেও সেটা সেজন্য একটু আরেকটু বাড়িয়ে নিয়েছি। আশা করি মন্মথ রায়ের যে মূল নাটক সেটা খুব বেশি আহত হয়। পটভূমিটা হচ্ছে একটি উকিলের চেম্বার, সেখানে উকিল বসে আছেন, তার সঙ্গে অন্য যারা আছেন তারা বসে আছেন। এমন সময় হন্তদন্ত হয়ে একটি মহিলা সেই ঘরে প্রবেশ করে। আসতে পারি, আসতে পারি? আমি বড় বিপন্ন মিস্টার মিত্র। স্বামীকে ডিভোর্স করবার জন্য আপনি শরণাপন্ন হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স ডিভোর্স, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি জানি এ ব্যাপারে আপনি হচ্ছেন সবচেয়ে বড় উকিল। প্লিজ জানানি আমি দেবো, কিন্তু যে কোনো আপনি ডিভোর্সের ব্যবস্থাটা করে দিন। ওই জঘন্য কুচ্ছিত পশু টাইপের লোকটার হাত থেকে আমাকে। দেখি তুমি, তুমি তুমি কেন আমার পেছন পেছন এখানে এসেছো? তোমার পেছন পেছন আসতে যাবো? মিস্টার মিত্রের মতো একজন উকিলের বাড়ি চেম্বার কি আর কোনো উপায় নেই? কি ভেবেছো তুমি? এখানেও আমার জীবন অতিষ্ঠ করে তুলবে নাকি? তোমার জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এখানে এসেছি আমার নিজের জীবন বাঁচাতে। তার মানে কি চাও তুমি? মিত্র, আপনাকে আমার লয়ার হিসেবে নিয়োগ করতে চাই। আশা করি আপনি আমাকে ফিরিয়ে দেবেন। আমি এসেছি, আশা করি আপনি আমার কথাই শুনবেন। আমি আপনাকে আপনার পুরো ফিস দেবো, আমার কথা দেখুন দেখুন কিরকম জুলুমবাজ লোক আপনি। একবার কিরকম তেটে মহিলা সেটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। তুমি আমি বলছি মিস্টার মিত্র, দরকার হলে না ও মানুষ খুন করতে পারে। দরকারি তুমি আমাকে প্রায় খুন করেছো। কি বলবো স্যার, গরম খুনটি আমাকে কেড়ে দিয়েছিল। তুমি এই জ্বলন্ত সিগারেট আমার দিকে ছুঁড়ে মেরেছিলে, যদি মুখে লাগতো। সবে আগের দিন ফেসিয়াল করেছি জানেন স্যার, সেই জন্যই তো আমি আত্মরক্ষা করতে গিয়েছিলাম। নইলে কেউ সাত করে স্বামীর গায়ে খুন্তি করে? স্যার আপনি বুঝে দেখুন, কেউ কি সাত করে স্ত্রীর গায়ে সিগারেট ছুড়ে, যাকে সেদিন বিয়ে করেছিল? যখন দেখলাম না আর কোন উপায় নেই, তখনই না আমি। উপায় ছিল না এ কথা ধর্ম তো বলতে পারো তুমি? ওই বাঘা কুকুরটা তোমার না পুষলে কি কিছুতেই চলতো না? তুমি তুমি কি করছো? কালো সাদা পাশুতে হিন্দু গন্ডায় গন্ডায় বেড়াল তুমি পোষো নেই? আমার মিষ্টি তুলোর গলের মতো মন্ত মন্ত অবলা জিভগুলোকে রেখে তোমার। হাত পায়ে খাইতে হবে। শোনো, আমি তোমাকে বিয়ের আগেও বলেছি, বিয়ের পরেও বলেছি, আমি সব সহ্য করতে পারি, কিন্তু বিড়ালের ন্যাকা ন্যাকা ম্যাওটা আমি মুখে সহ্য করতে পারি না। তবু তুমি সেই বিড়ালি পুষলে আর গন্ডায় গন্ডায়। সে বাঁদর পোষে, আর আমি স্ত্রী বলে কি আমার এতটুকু স্বাধীনতা নেই যে আমি একটা বিড়াল পুষবো? একটা না 1 লাখ। বাজে কথা বলবে, একদম বাজে কথা বলবে না। একটা বিড়াল একা একা কখনো বাঁচে? ওর বুঝি বিরহ হয় না? তো বিরহ না হওয়ার জন্য করতে গেলে মুস্কো হুডু এনে আমার যেতে না যেতেই বাড়ি নয়, শুধু নরম নরম তুলোর বল ঘুরে বেড়াচ্ছে। আর তাই তো আমি আমার মাথা গরম পুরোকে পুষলাম। পুষলে? আমার বেড়ালগুলোর জন্য তুমি ওর একটা ডাকাতের মতো কুকুর পুষেছি, বেশ করেছি। বেশ করেছি, বেশ বেশ বেশ। আমিও তাহলে তোমাকে চাকরি দেবেন কোনো অন্যায় করিনি। আমিও তাহলে তোমার মাথায় গরম ডাল ঢেলে দিয়ে কোনো অন্যায় করিনি। আপনি শুনছেন তো স্যার? আশা করি আপনি ওর কথাগুলো শুনছেন।
মাথায় গরম ডাল, ভেবে দেখুন ফেসিয়াল করা 3 দিনের মাথায়। তারপরে এই লোকটার অত্যাচারে আমাকে হাসপাতালে থাকতে হয়েছিল 3 মাস। হ্যাঁ, তবে নিজের খরচে নয়, আমার খরচে। আর তোমার ওই সমস্ত অত্যাচারে আমাকেও হাসপাতালে থাকতে হয়েছিল পুরো 3 মাস। তার খরচ তুমি দাওনি, সেটা দিতে হয়েছে আমাকে। খরচ খরচ টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এই 3 মাস হাসপাতালে পড়ে থাকার আমার যে কি নিদারুণ ক্ষতি হয়েছে তুমি জানো। আমার কি নিদারুণ ক্ষতি হয়েছে? নিদারুণ ক্ষতি তো হয়েছে আমার। হাসপাতাল থেকে দেখি আমার ভুলো নেই, তার বকলসটা শুধু পড়ে গেছে। বেচারি আমার শোকে তিলে তিলে কাঠ হয়ে পরলোক গমন করেছে। আর আমার হ্যাঁ, আসলে সবেরই একটা শেষ হয়। মন্মথ রায়ের নাটক, আপনাদের অনেকটা কর্তব্যনাম গিন্নি ভানু বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা মনে পড়ে গেল কিনা জানি না, আমার শুনতে শুনতে তাই মনে হচ্ছিল কর্তব্যনাম গিন্নি। তো আজকে সৌমিত্রদাকে রেডিও ম্যানিয়ার এই অধিবেশনে পেয়ে বাকিদের কেমন লেগেছে পরিচয় তো পেয়েছি, আপনারা পরবর্তীকালে লিখে জানাবেন যদি টাইম লাইনে লিখতে চান। আর এই অনুষ্ঠানটা দ্বিতীয়বার যদি আরেকবার দেখতে চান, মানে নিজের মতন করে একদম একান্ত ভাবে, তো আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলও আপনারা দেখতে পাবেন। এটা আগামী 1-2 দিনের মধ্যেই এটাকে আমি দিয়ে দেব। আমি প্রত্যেকটি অনুষ্ঠানের এটাই দিয়ে দিই। যদি আবার কেউ ফিরে দেখতে চায় তারা দেখতে পারে। সৌমেন মুখার্জি অফিসিয়াল বলে যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা অনুষ্ঠানের আমি একটা আপলোড দিই, যাতে, কারণ এগুলো আমার কাছে একটা আর্কাইভাল টাইপের হয়ে যায় আর কি। মানে এমন এমন মানুষদের সঙ্গে একটা সময় কাটিয়েছি আর একটা সময় কাটাচ্ছি, এই দুটোকে মাঝে মাঝে একটু মিলিয়ে দেখতে ইচ্ছে করে। আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদেরকে। সৌমিত্রদাকে শতকোটি প্রণাম আমার এই অনুষ্ঠানের আতিথ্য গ্রহণ করার জন্য। আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই অতিমারির সময় যতটা পারা যায় নিজেদেরকে ভালো রাখবেন। সৌমিত্রদার আগামী জীবন আরো সমৃদ্ধ হোক, আরো বাংময় হোক। এই অতিমারির সময় কাটিয়ে সৌমিত্রদার নাটক আবার আমরা সবাই দেখতে পাবো এই আশা করি। আর সৌমিত্রদার আমাদের জন্য যদি কিছু বলার থাকে একটু সৌমিত্রদার কাছে যাওয়ার আগে। সকলের জন্য বলার কিছু নেই, আমার নিজের জন্য বলার আছে। সেটা হচ্ছে আমার খুব ভালো লাগলো অনেকের সঙ্গে আবার নতুন করে কথাবার্তা হলো, মানে সরাসরি কথাবার্তা নয়, যাই হোক, অন্তত তারা আছে, কোথাও একটা আছে, আমার বৃত্তের মধ্যেই আছে। এটাও তো একটা মনে পড়িয়ে দেওয়ার মতন ব্যাপার। অবশ্যই খুব ভালো লাগলো, তার জন্য সৌমেনকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কৃতজ্ঞতা সকলের প্রতি, সঙ্গে সৌমিত্রদার প্রতি। আজকের মতো রেডিও ম্যানিয়ার অনুষ্ঠান এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো একটি সন্ধ্যায় এমনই কোনো একজন মানুষকে নিয়ে। ততদিন পর্যন্ত শুভরাত্রি আমাদের পক্ষ থেকে, আমার এবং সৌমিত্রদার।